আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমাদের আজকের ওরিয়েন্টেশন এবং ফ্রি ক্লাস এই ২ টাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের মেইনলি হচ্ছে লাস্ট ৪ মাসে আমি কোনো ব্যাচ আনি নাই ব্যাংকের জন্য বা নিয়মিত আমার ব্যাচ আসে না। কারণ যেহেতু জব করি বা অফিস ব্যাংকের ইস্যু আপনারা জানেন যে ৬টা-৭টা পর্যন্ত আরকি অফিসিয়াল কাজই থেকে যায়। তো এই কারণে আগের ব্যাচ মোটামুটি শেষের দিকে। এইজন্য আরেকটা নতুন ব্যাচ আনা হইছে এবং এরপরে আবার কোনো ব্যাচ আসবে না আরকি। বাট পেজে আমি যখনই সময় সুযোগ পাবো আপনাদের সাজেশন দিয়ে থাকি বা ক্লাস বা ভিডিও নোট ইত্যাদি দিয়ে থাকবো আরকি। তো আমাদের যে নতুন ব্যাংক ব্যাচটা আসতেছে আরকি 0 থেকে হিরো একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ৫ থেকে ৬ মাসের যে একটা লং কোর্স আমাদের যেখানে আপনি প্রিলি এবং রিটেন ২ টাই শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিলি এবং রিটেন আপনি নেক্সট সালভিত্তিক যে ব্যাংক নিয়োগ আমাদের প্রিলি, রিটেন এবং সাথে আমরা পরবর্তীতে ভাইভাও আপনাদের ২-৪ টা ক্লাস থাকবে আরকি। অর্থাৎ একটা ব্যাংকের জন্য আপনার যে প্রস্তুতি প্রয়োজন সেটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে 0 থেকে হিরো একবারে ০ থেকে শুরু করে ব্যাংকের গোছানো প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচ আরকি। তো এটার জন্য আরকি তো ১ম ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত রাখছি। সবাই ক্লাসে জয়েন করতে পারবেন, সমস্যা নাই। আর একবারে ম্যাথের শুরুর দিকের একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো এবং এরপর থেকে আমাদের বেসিক ক্লাস হবে আরকি। তো সর্বপ্রথম আপনারা একটু আমাকে জানাবেন যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আপনি ১ ঘন্টা সময় ইনভেস্ট করবেন এবং আপনি যেকোনো ব্যাংকের পরীক্ষায় গেলে দেখবেন যে এই জায়গা থেকে আপনার মোটামুটি ১ টা থেকে ২ টা প্রশ্ন এসে থাকে আরকি। তো আপনি যদি ১ ঘন্টা সময় দিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি বেশ কিছু ভালো জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু দেখব যে আমাদের সাথে কারা যুক্ত হইছেন। এটা আমাদের দেখার একটা ইস্যু। ৯টার দিকে ক্লাসের কথা বলছি। আমরা ঠিক হচ্ছে ২ মিনিটের মধ্যেই হয়তোবা আমাদের মেইন ক্লাসে যাব। তো যেহেতু এখান থেকে আমাদের কি হয় বলেন তো? বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সবাই চেষ্টা করবেন একটু শেয়ার করে রাখতে। তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আপনি এই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন আরকি কমন পাবেন। ওকে, আমাদের আজকের ক্লাসটা একবারে সংখ্যা থেকে আমরা নিবো আরকি। যেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় ক্লাস শেয়ার করে রাখেন, সমস্যা নাই। ক্লাসটা সবার জন্যই উন্মুক্ত। আপনারা ক্লাসটা অবশ্যই যারা সালাম দিচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের ক্লাসে যাবো আরকি। আপনাদের রেসপন্সটা একটু ইম্পোর্টেন্ট। যাতে আপনাদের রেসপন্সটা আমি দেখতে পাই আরকি বা আপনারা প্রপারলি বুঝতে পারেন কিনা এটা একটা হচ্ছে ইম্পোর্টেন্ট একটা ইস্যু। তো একবারে আমাদের আজকের যে টপিকস এটা থেকে 90% সময় আমাদের ফ্রিতে প্রশ্ন আসে। ২-১ টা প্রশ্ন হয়তো রিটেন আছে যেটা আমরা নিচের দিকে গেলে বুঝবো। তো তার আগে আমরা একবারেই আরকি শুরুতে ম্যাথের বেশ কিছু টার্ম আছে যেগুলো আপনি ব্যাংকের ম্যাথে করতে গেলে আপনার প্রয়োজন হবে বিভিন্ন সময়। আমরা এইগুলা নিয়ে একটু কথা বলবো সর্বপ্রথম। এগুলো আপনারা সবাই জানেন আমি আশা করি। বাট তারপরেও আমরা আরেকটু আ রিমাইন্ডার দিয়ে যাবো আপনাদের যাতে আপনারা কি করতে পারেন বলুন তো সহজেই মাথায় নিয়ে আসতে পারেন। এগুলো আপনাদের মাথায় আছে বাট যেহেতু আমাদের ব্যাচের নামই হচ্ছে 0 থেকে আরকি একবারে ০ থেকে আপনাদের একটা সুন্দর যাতে প্রস্তুতি হয় সেই চেষ্টাটা আমরা করব। ওকে।
ফার্স্ট কথা দেখেন আমাদের যে বিভিন্ন সময় আপনি দেখবেন যে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা রিলেটেড কথাবার্তাতে আমাদের ম্যাথে প্রশ্ন আসে। আমরা প্রথমে ৮-১০টা টার্ম দেখবো যেগুলো আপনাকে ম্যাথের জন্য প্রয়োজন, একবারে যেহেতু জিরো থেকে একবারে ম্যাথের ফার্স্ট ক্লাস আমাদের এইটা। তো ফার্স্ট হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা কি বলেন তো রিয়াল নাম্বার, একসাথে আমাদের যেটা বাংলা ইংরেজি মিক্সড প্রয়োজন আমরা সেভাবে পড়বো যাতে ব্যাংক আমরা ইজিলি কভার করতে পারি। তাহলে দেখেন রিয়াল নাম্বার মনে রাখার জন্য তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো ভগ্নাংশ আপনার কি হইতে পারে বলেন তো, বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার হইতে পারে। যে কোনো পূর্ণ সংখ্যা আপনার কি হইতে পারে বলেন তো, আর রিয়াল নাম্বার হইতে পারে। আবার দশমিক আকারেও যদি কোনো সংখ্যা দেয়া থাকে তাহলে সেটাও আপনার কি হইতে পারে বলেন তো, রিয়াল নাম্বার হইতে পারে। তাহলে রিয়াল নাম্বার হইতে গেলে তিনটা বৈশিষ্ট্য। ফার্স্ট হচ্ছে ভগ্নাংশ হইলেও সেটা হইতে পারে, আবার যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হইতে পারবে, আবার দশমিক সংখ্যা হলেও সেটা হইতে পারবে। এর মধ্যে আরো দুই একটা কথা আছে, যেমন দেখেন যে কোনো ধনাত্মক সংখ্যা আপনার কি হবে বলেন তো, রিয়াল নাম্বার। যে কোনো ঋণাত্মক সংখ্যাও আপনার জন্য রিয়াল নাম্বার, এবং শূন্যটা আপনার জন্য কি বলেন তো, রিয়াল নাম্বার। এর আগে ২-৩ বার পরীক্ষায় আসছে বিভিন্ন সময় যে নিচের কোনটি রিয়াল নাম্বার, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি বলছি দেখেন, যে কোনো ভগ্নাংশ ধরেন 5/6, যে কোনো পূর্ণ সংখ্যা যেমন ধরেন 7, যে কোনো দশমিক যেমন 0.91, তারপরে কি বলেন তো যে কোনো ধনাত্মক সংখ্যা 2, 3, 4, 5, 6 ইত্যাদি, যে কোনো ঋণাত্মক সংখ্যা যেমন হচ্ছে -5 এবং 0, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের জন্য কি বলেন তো, রিয়াল নাম্বার অথবা বাস্তব সংখ্যা। ম্যাথে আমাদের বিভিন্ন সময় রিয়াল নাম্বার রিলেটেড কথাবার্তা আমাদের এসে থাকে। তাহলে আমাদের ফার্স্ট যে জিনিসটা জানার আর সেটা কিন্তু কি ছিল বলেন তো, রিয়াল নাম্বার। আমি আশা করি এইটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। রিয়াল নাম্বার রিলেটেড ইস্যু আমাদের সরাসরি প্রশ্নেও আসতে পারে অথবা প্রশ্ন বোঝার জন্য আসতে পারে। আমি আশা করি রিয়াল নাম্বার জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। যাদের কাছে ক্লিয়ার তারা একটু কষ্ট করে ক্লিয়ার লিখে কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এই জিনিসটা বুঝতে পারছেন যে যে কোনো ভগ্নাংশ, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যা, যে কোনো ঋণাত্মক সংখ্যা, ইভেন 0 পর্যন্ত, এবং কি বলেন তো দশমিক সংখ্যা, প্রত্যেকটাকে আমরা কি বলবো, রিয়াল নাম্বার বলবো অথবা বাস্তব সংখ্যা বলবো। আমি আশা করি রিয়াল নাম্বার ইস্যুটা আপনাদের কাছে ক্লিয়ার। একটু কষ্ট করে ভাই কমেন্টস করবেন যে আপনার কাছে রিয়াল নাম্বার ইস্যুটা ক্লিয়ার কিনা। আমি আরেকটু জুম করলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, আমরা হচ্ছে পরবর্তী, হ্যাঁ ভাই, মেইন টপিক্সেই যাব, কিন্তু এই কথাগুলো না বললে আপনি ম্যাথে গিয়ে বিভিন্ন সময় ইংরেজি ম্যাথ দেখে ভয় পেয়ে যাবেন। এই জন্য আমি একটু আপনারা এগুলো জানেনই, তারপরে আমি আরেকটু আপনাদেরকে রিকল করে দিয়ে যাব। ওকে, তারপরে দেখেন আসতেছে হচ্ছে আমাদের ডিজিট, অঙ্ক যেটা আর কি। অঙ্ককে সাধারণত কি বলে থাকি বলেন তো, ইংরেজিতে ডিজিট বলে থাকি। তো ডিজিট হচ্ছে যে যেইগুলো আমরা লেখি প্রতীক আকারে, আমরা মুখে যেটা বলতেছি, বাট সেটা কি করতেছি যখন প্রতীক আকারে লিখতেছি, যেমন আমি মুখে বলতেছি 17, এই যে লিখে ফেললাম আমি 17, এটাকে আমরা কি বলবো বলেন তো, ডিজিট বলে থাকবো। ওকে সরি, এটাকে আমরা অঙ্ক বলবো। আগে আমরা হচ্ছে ডিজিটটাই দেখি তারা। আর যে আপনার লেখার জন্য যে ব্যবহৃত প্রতীক আছে সেটাকে আমরা কি বলি বলেন তো, ডিজিট বা অঙ্ক বলে থাকি। যেমন 1, 2, 3, 4, 5, 17, 20 ইত্যাদি ইত্যাদি আমাদের আসবে। তো এখানে দেখেন অঙ্ক আছে হচ্ছে আমাদের 9টি। আমি আবারও বলি, অঙ্কর সাথে আমি হচ্ছে আপনাদের গণনা বা লেখার জন্য ব্যবহৃত যে প্রতীক আছে তাকে আমরা কি বলবো বলেন তো, অঙ্ক বলবো বা ডিজিট বলবো। অঙ্ক বা ডিজিট হচ্ছে আমাদের কয়টা বলেন তো, 0 সহ 10টা। 0 থেকে শুরু করে কয় পর্যন্ত বলেন তো, 9 পর্যন্ত। এটা আমরা জানি 0 থেকে শুরু করে কি বলেন তো 9 পর্যন্ত। এইটা আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত, এবং 0 হচ্ছে আমাদের কি বলেন তো সাহায্যকারী অথবা অভাব জ্ঞাপক অঙ্ক, অভাব জ্ঞাপক অঙ্ক। মানে আমি আরেকটু সহজ করে যদি বলি, যেটা আমরা উচ্চারণ করতেছি বা মুখে বলতেছি, এইটাকে যখন আমি খাতায় লিখতেছি 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের জন্য অঙ্ক। আর মোট অঙ্ক হচ্ছে আমার কয়টা বলেন তো, 10টা। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 0 হচ্ছে আমার সাহায্যকারী অঙ্ক, আর সার্থক অঙ্ক হচ্ছে আমার 1 থেকে 9 পর্যন্ত। আর যেটা আমি একটু পেঁচায় ফেলতেছিলাম সেটা হচ্ছে কি বলেন তো, সংখ্যা। সেটা হচ্ছে আমাদের জন্য সংখ্যা, তাই না, সেটা হচ্ছে সংখ্যা। তাহলে দেখেন অঙ্ক দিয়ে আমাদের কি হয় বলেন তো, সংখ্যা তৈরি হয়। যেমন হচ্ছে 512 একটা হচ্ছে সংখ্যা। এখানে আমার কয়টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে। 5 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক এবং 2 একটা অঙ্ক। তাহলে অঙ্ক এবং সংখ্যার মধ্যে এটাই হচ্ছে আমার মেইন কি বলেন তো, ডিফারেন্স, যে একাধিক অঙ্ক মিলে আমার কি গঠিত হচ্ছে, সংখ্যা গঠিত হচ্ছে। এই দুইটা কিন্তু আমাদের ভুল করা যাবে না, যে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে আমাদের জন্য অঙ্ক, আর একাধিক অঙ্ক মিলে আমার কি গঠিত হচ্ছে বলেন তো, সংখ্যা গঠিত হচ্ছে। ওকে, এগুলো আমরা সবাই জানি, জাস্ট আমি আরেকটু আপনাদের বলে যাচ্ছি, কারণ এগুলো আপনার পড়তে গেলে পরবর্তীতে যাতে কি না হয়, ঝামেলা না হয়।
ওকে, এরপরে আমাদের পরীক্ষায় আসে দেখেন পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা দেয় তাহলে আপনি সহজে বুঝতে পারেন, বাট যখন ইন্টিজার লিখে দিবে তখন কিন্তু আপনার বুঝতে একটু সমস্যা হইতে পারে। তাহলে এই পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে আমাদের কি বলেন তো, ইন্টিজার। যে ম্যাথগুলোতে আমরা ইন্টিজার দেখবো সেটাকে কি বলবো, পূর্ণ সংখ্যা বলবো। অর্থাৎ যেটা ভগ্নাংশ আকারে নাই বা দশমিক আকারে নাই, এই ধরনের যে কোনো সংখ্যাই আমার কি বলেন তো পূর্ণ সংখ্যা। মাথায় রাখবো যে ভগ্নাংশ আকারে থাকবে না অথবা দশমিক আকারে থাকবে না। এটা পজিটিভও হইতে পারে, আবার কি বলেন তো নেগেটিভও হইতে পারে, আবার শূন্যও হইতে পারে। কন্ডিশন হচ্ছে 0.7 হওয়া যাবে না, 7/5, অর্থাৎ ভগ্নাংশ হওয়া যাবে না অথবা দশমিক সংখ্যা হওয়া যাবে না। এরকম প্রত্যেকটা সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। এবং পূর্ণ সংখ্যার আমাদের ইংরেজিটা হচ্ছে কি বলেন তো, পূর্ণ সংখ্যার আমাদের ইংরেজি হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। আচ্ছা, সার্থক সংখ্যা হচ্ছে, আচ্ছা একজন বলছে সার্থক সংখ্যার ইংরেজি কি, এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট। কি বলেন তো, সিগনিফিক্যান্ট ডিজিট, সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, আমি সংখ্যাগুলো আপনাদের আলাদা দিব যেগুলো আপনাদের পড়তে হবে। এরপরে আর একটা জিনিস আমাদের আসে দেখেন, সেটা হচ্ছে ওড নাম্বার। এটা আমাদের খুবই প্রচলিত, ব্যাংকে সবসময় আসে ওড ইভেন্ট থেকে। তাহলে ওড হচ্ছে আমাদের জন্য কি বলেন তো বিজোড় সংখ্যা। ওড নাম্বার হচ্ছে আমাদের জন্য বিজোড় সংখ্যা, যেটাকে দুই দ্বারা ভাগ করা যায় না সাধারণত, তাকে আমরা কি বলি বলেন তো, বিজোড় সংখ্যা বলি। আর ইভেন হচ্ছে আমার জোড় সংখ্যা। জোড় সংখ্যা বলে আমরা সবাই বুঝি, বাট ওড ইভেন বললে অনেকে বুঝি না। তাহলে মাথায় রাখবো, ওড হচ্ছে আমার জন্য বিজোড় সংখ্যা, আর ইভেন হচ্ছে আমার জন্য কি বলেন তো জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায়, আর বিজোড় সংখ্যাকে আমার দুই দ্বারা ভাগ করা যায় না। ওকে, এরপরে যে জিনিসগুলো আছে, সাম বা টোটাল হচ্ছে যোগফল, ডিফারেন্স বা সাবট্রাক্ট হচ্ছে আমার বিয়োগফল, প্রোডাক্ট হচ্ছে কি বলেন তো গুণফল, কোশিয়েন্ট হচ্ছে ভাগফল, আর রিমাইন্ডার হচ্ছে আমার জন্য ভাগশেষ। এগুলো আমরা সবাই জানি। আরেকবার আমি আপনাদের তাও কি করতেছি বলেন তো বলে দিচ্ছি, কারণ ম্যাথ করতে গেলে এই কথাগুলো আমার বারবার আসবে, বারবার আসবে। ওকে, এরপরের যে জিনিসটা দেখেন, এইটা আবার আমাদের ফ্রিলি এবং রিটেনের জন্য মোটামুটি মানের ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ধারাবাহিক সংখ্যা মাঝে মধ্যে আসে। যে ধরেন পাঁচটি ধারাবাহিক সংখ্যার যোগফল হচ্ছে কি বলেন তো, পাঁচটি ধারাবাহিক সংখ্যার যোগফল হচ্ছে ধরেন 120, এরকম বলে যে প্রথম সংখ্যা এত হলে পরের সংখ্যা বা চতুর্থ সংখ্যা কত হবে। তাহলে ধারাবাহিক যে সংখ্যাটা আমাদের আছে, এই ধারাবাহিক সংখ্যার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ কি বলেন তো নাম্বার, তাই না, কনজিকিউটিভ নাম্বার। তাহলে ধারাবাহিক সংখ্যাটা আমাদের মাথায় রাখতে হবে, যে ধারাবাহিক সংখ্যা কাকে বলে। এটা আমরা জানি যে ধরেন যে কোনো জায়গা থেকে আপনার ধারাবাহিক সংখ্যা শুরু হইতে পারে। ধরেন আপনি মনে করতেছেন তিনটা ধারাবাহিক সংখ্যা দেয়া আছে, যার প্রথমটা হচ্ছে 8। যদি প্রথমটা 8 হয় তাহলে পরেরটা কি হবে, 9 হবে, তারপরেরটা 10 হবে। এরকম আর কি। ধারাবাহিক বলতে বোঝায় যে পার্থক্য হচ্ছে আপনার থাকবে 1। যদি 30 থেকে শুরু হয় তাহলে পরেরটা আমার জন্য কত হবে, 31, তারপরেরটা কত হবে বলেন তো 32। এভাবে আমার ধারাবাহিক সংখ্যাটা চলতে থাকবে। ওকে, তাহলে এরপরে আমরা আসি দেখেন, এই কথাগুলো শেষ করে আমরা কিন্তু আমাদের কি করব বলেন তো ম্যাথে যাব। এখানে আবার ধারাবাহিক সংখ্যা দুই ধরনের হইতে পারে, আপনার ধারাবাহিক জোড় সংখ্যাও বলতে পারে, আবার ধারাবাহিক বিজোড় সংখ্যাও বলতে পারে। ধরেন যদি ধারাবাহিক জোড় সংখ্যা বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 2, 4, 6, 8 এভাবে চলতে থাকবে। আর যদি বিজোড় বলে তাহলে 1, 3, 5, 7 ওড ইভেন যে কোনো আকারে আপনার কি করবে, দেয়া থাকতে পারে। ওকে, এরপরে হচ্ছে ডিভিজিবল হচ্ছে বিভাজ্য, তাই না, যে ভাগ করার পরে যেটা থাকতেছে। যদি ভাগশেষ না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, বিভাজ্য বলবো। আর ফ্যাক্টরটা আমাদের ইম্পর্টেন্ট, সব জায়গাতে আসে, যে ফ্যাক্টর হচ্ছে আমার জন্য কি বলেন তো উৎপাদক। ফ্যাক্টরটা আমার কি বলেন তো উৎপাদক, অর্থাৎ একটা সংখ্যাকে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে কি বলে, উৎপাদক বলে। যেমন হচ্ছে ধরেন একটা সংখ্যা হচ্ছে 20, এখন এই 20কে কি কি দ্বারা ভাগ করা যায় বলেন তো, 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 10 দুগুণে 20, আবারও কি দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, তাহলে 5 দুগুণে 10। তাহলে এটাকে দেখেন, আপনি যে কোনো সংখ্যাকে কিন্তু 1 দ্বারা ভাগ করা যাবে, 1 হচ্ছে উৎপাদক, এবং ওই সংখ্যা দ্বারাও ভাগ করা যাবে। তাহলে এই দুইটা প্রত্যেক ক্ষেত্রে আমার ফিক্সড। এর বাইরে যেগুলো আছে সেগুলো আমরা দেখবো। দেখেন তারপর আমরা কি পাইছি, 2 পাইছি, 5 পাইছি, এরপরে কিন্তু 4 দ্বারাও ভাগ করতে পারতাম, 2, 4, এইভাবে আমাদের কি বলেন তো 5। অর্থাৎ যেই যেই সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে তাদেরকে আমরা কি বলবো বলেন তো উৎপাদক বলবো। উৎপাদকের বিশ্লেষণ আমরা ক্লাসে শিখবো, সমস্যা নাই। এবার আমরা মোটামুটি আমাদের মেইন ক্লাসের দিকে আসি।
যে কোথা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এবার আমরা কিন্তু আমাদের মেন ক্লাসের দিকে আসবো। যারা সালাম দিচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট হচ্ছে ম্যাথের এমনি প্রাথমিক দিকের কথাবার্তাগুলো বলছিলাম। এবার আমরা দেখেন মৌলিক সংখ্যাতে আসবো, তাই না? মৌলিক সংখ্যা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মৌলিক সংখ্যার ইংরেজি কি, কে কে বলতে পারবেন বলুন তো আপনারা? মৌলিক সংখ্যা হচ্ছে আমার জন্য প্রাইম নাম্বার, তাই না? প্রাইম নাম্বার। ওকে। তো পরীক্ষায় আমাদের মাঝে মধ্যে কি আসে বলেন তো? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বের করতে বলে। দুই ভাবে প্রশ্ন আসতে পারে। যে আপনাকে বলতে পারে যে 1 থেকে 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, অথবা 30 থেকে 50-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, অথবা বলতে পারে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এই দুই টাইপের প্রশ্ন আমাদের আসে। আর মেইনলি হচ্ছে এমসিকিউ আসে। তাহলে প্রথমে আমরা হচ্ছে প্রাইম নাম্বারটা দেখব। দেখেন, তো প্রাইম নাম্বার হচ্ছে সেই সকল সংখ্যা যাকে 1 এবং ওই উক্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আর কোনো সংখ্যা দ্বারা কি করা যাবে না বলেন তো? ভাগ করা যাবে না। আমি আবারও বলতেছি, প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যাকে শুধুমাত্র যে কোনো সংখ্যাকেই তো 1 দ্বারা ভাগ করা যাবে এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ ধরেন আপনি মনে করলেন যে 5, আপনি 5কে কি দ্বারা ভাগ করতে পারবেন বলেন তো? 1 দ্বারা পারবেন, আবার হচ্ছে 5 দ্বারাও পারবেন। আর কিন্তু পৃথিবীতে কোনো সংখ্যা নাই যেটা দ্বারা আপনি নিঃশেষে 5কে ভাগ করতে পারবেন। তাহলে যে সংখ্যাগুলোকে শুধুমাত্র 1 এবং উক্ত সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তাদেরকে আমরা কি বলবো বলেন তো? মৌলিক সংখ্যা বলবো, অথবা প্রাইম নাম্বার বলবো। মৌলিক সংখ্যা অথবা কি বলবো বলেন তো? প্রাইম নাম্বার বলবো। তাহলে পরীক্ষায় আসলে আমরা ওই অপশন দেখে, যেমন হচ্ছে ধরেন 19 হচ্ছে একটা প্রাইম নাম্বার। কারণ দেখেন, এটাকে আপনি 1 এবং 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে আপনি কি করতে পারবেন না? নিঃশেষে ভাগ করতে পারবেন না। তাহলে যেই সকল সংখ্যাকে 1 এবং উক্ত সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আর মৌলিক সংখ্যাটাই হচ্ছে আমার কি বলেন তো? প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা হচ্ছে আমার জন্য প্রাইম নাম্বার। এখন আমরা একটু মনে রাখবো দুইটা জিনিস, এটা আপনাদের অনেকেরই জানা, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে আমরা এটা সহজেই মুখস্থ করে ফেলবো। যে দেখেন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। কয়টি বলেন তো? 25টি। আর 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। এই দুইটা মিলায়ে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের জন্য কয়টি বলেন তো? 46টি। পরীক্ষায় বিভিন্ন সময় আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 46টি। তাহলে 101 থেকে 200 পর্যন্ত বাদ দিলে আপনি পাবেন হচ্ছে 21টি। এটা আমরা একটু মাথায় রাখবো যাতে আমাদের পরীক্ষার হলে কোনো বিপদে না পড়তে হয়। ওকে। আর একটা ইস্যু হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্তর মধ্যে আর ফ্র্যাকশন আকারে আসতে পারে, যে 1 থেকে 10-এর মধ্যে কয়টি, 21 থেকে 30-এর মধ্যে কয়টি, আবার হচ্ছে আপনার 91 থেকে 100-এর মধ্যে কয়টি, এইভাবে আসতে পারে। তো আমরা কিন্তু অসংখ্য জিনিস মুখস্থ করে ফেলি। তো ধরেন অনেকের অনেক 50, 60, 100টা করে ফোন নাম্বার মুখস্থ আছে। তো আমরা এই প্রাইম নাম্বারের এই 1 থেকে 100 পর্যন্ত সিরিজটা একটু মাথায় রাখবো। যে দেখেন, 4422 322 321, 44 এর অর্ধেক হচ্ছে কত বলেন তো? 22। তারপর হচ্ছে 322 321, এইটা হচ্ছে আপনার 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যে সিরিজ। এই সিরিজটা কিভাবে হয়েছে দেখেন, এই যে প্রথম যে 4, এটা হচ্ছে আপনার 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। তারপরে দেখেন আপনার পরের যে 4, এটা হচ্ছে আপনার কত বলেন তো? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার 4টা। একইভাবে দেখেন, এটা হচ্ছে আমার 21 থেকে কত বলেন তো? 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। এইভাবে চলতে থাকবে। আপনি লাস্টে যদি আসেন যে আপনার 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে সেটা হচ্ছে আপনার জন্য কয়টি বলেন তো? একটি। সেটা হচ্ছে আপনার জন্য একটি। তাহলে আমরা সহজে মাথায় রাখবো। সবাই একবার কমেন্টসে এটা লিখবেন, 4422 322 321। এটা সবাই একটু কষ্ট করে কমেন্টসে একবার লিখবেন, যাতে আমাদের কোনো সময় ভুল না হয়। অনেক সময় হইতে পারে যে 30 থেকে 50 পর্যন্ত কয়টি। তাহলে দেখেন, এই যে আমরা দেখতেছি 10, 20, এই যে 30। তাহলে 30 থেকে 50 পর্যন্ত কয়টি, তখন কিন্তু আপনি সহজেই বের করতে পারবেন। তাহলে সবাই একবার কষ্ট করে কমেন্টসে এই সিরিজটা লিখবেন, যে 4422 322 321। এটা হচ্ছে আমাদের জন্য কি বলেন তো? প্রাইম নাম্বারের যে সিরিজ।
আচ্ছা, আমি আশা করি শুনতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, শুনতে পাওয়ার কথা। আমি আমার আরেকটা ফোন আছে, তো আমি আরেকটা ফোনে তো চেক করে দেখতেছি যে আপনারা শুনতে পাচ্ছেন। তো তারপরেও যারা ক্লাসটা শেয়ার করেন নাই তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা ক্লাস করতেছেন কিন্তু ক্লাসে লাইক দেন নাই, তারা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে রাখবেন। তাহলে দেখা যাবে যে আপনি পরবর্তীতে বিভিন্ন আপডেট, আমার পেজে কিন্তু আমি কখনো উল্টাপাল্টা কোনো পোস্ট দেই না, তাই না? তো আমি আশা করি যে আপনার জব জার্নিতে পেজটা আপনার জন্য সহায়ক হবে, এটা আর কি। তাহলে আমাদের মৌলিক সংখ্যা কিন্তু মোটামুটি ক্লিয়ার, যে 4422322321 মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। কন্ডিশন একটাই, এক এবং ওই সংখ্যা ব্যতীত কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এটাই হচ্ছে কথা। যেমন ধরেন, আপনাকে পরীক্ষা আসছে, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, দেখি 2 নম্বর প্রশ্নের আপনারা অ্যান্সার করেন, দেখি কারা কারা পারেন। যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, দেখি কারা কারা পারেন। 2 নম্বর ম্যাথটার সবাই অ্যান্সার লিখবেন যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। হ্যাঁ, রবীন চৌধুরী ভাই, আমি কিন্তু একবারে শুরু থেকেই শুরু করছি। আমি সামনের দিকে যে কথাগুলো বলছি এগুলো আপনার হয়তো এক্সামে আসবে না, বাট আপনার জানা উচিত। যেমন এই দেখেন, মৌলিক সংখ্যাতে আমি কিন্তু আপনার পরীক্ষায় আসতে পারে, এখানে কিন্তু আমি প্রপার সময় দিচ্ছি। আপনি আমার ক্লাসটা সুন্দর করে করবেন, পিডিএফটা নেবেন, বাট আপনি নিজের মতো করে নোট করবেন। আমি পিডিএফ দিয়ে দেবো ভাই, এখানে কোনো সমস্যা নাই। আমি প্রত্যেকটা ক্লাস শেষে আপনাকে এই যে পিডিএফ, এরকম পিডিএফ আপনি পাবেন। এর বাইরেও অনেক পিডিএফ পাবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমার প্রশ্নটা ছিল, নিচের কোনটি প্রাইম নাম্বার অথবা, আমার জন্য কি বলেন তো, মৌলিক সংখ্যা। আপনারা যখনই ম্যাথটা করবেন, মানে সরাসরি শুধু যদি ইংলিশে ম্যাথ করতে যান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি চেষ্টা করবেন ব্যাংলিশ আকারে করার, অর্থাৎ প্রশ্নে বলছে কোনটি প্রাইম নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য প্রাইম নাম্বার, ধরুন আপনাকে বলে দিছে। তাহলে এই যে প্রাইম নাম্বার শব্দটার সাথে আপনি যদি পরিচিত হন, তাহলে এখন যদি আপনি বাংলায় ম্যাথ করে শান্তি পান যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা মানে তো প্রাইম নাম্বার, এটা আপনি জানেনই। এটা যেমনি পরীক্ষায় প্রশ্ন দেয় আপনি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পারবেন। ওকে, আমরা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু শেষ করে দিলাম। হ্যাঁ, মৌলিক সংখ্যার পরের অংশে যাব। এই ফাঁকে আমি আপনাদের একটা জিনিস বলবো আর কি, যে আপনি যে জবেই যান না কেন বা লাইফে যেটাই করতে চান না কেন, আপনার জন্য সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। আমি এটা মনে করি পার্সোনালি, যে ভালো মানুষ হওয়া। আর ভালো মানুষের অন্যতম প্রধান গুণ হচ্ছে কারো ক্ষতি না করে অন্যের নিঃস্বার্থভাবে ভালো চাওয়া। এটা একটা বিষয় আর কি, যে আপনি যদি মনে করেন যে কারো ক্ষতি চাইবেন, তাহলে দেখবেন যে সৃষ্টিকর্তা অটোমেটিক কিন্তু আপনার উপরে কি হয়ে যাবে, নারাজ হবে। বাট আপনি যদি অন্য কারো উপকার করেন, তাহলে দেখবেন যে হয়তো সেটা কোনো না কোনো দিক থেকে আল্লাহ আপনাকে পোষায় দেবে। তো আপনাদের অনেক ফ্রেন্ড আছে, আপনি দেখবেন যে অনেক ফ্রেন্ড আছে যারা ঈদের ছুটিতে হয়তো গেছে বা সেই ফেসবুকে ঢুকে আসে বা হোয়াটসঅ্যাপে কোথাও আছে। এরকম দু একটা ফ্রেন্ডকে আপনারা একটু মেনশন দিতে পারেন, হ্যাঁ, যে যে ক্লাসে আসলে আমি নিচের দিকে আরো 5 থেকে 6টা জিনিস আমি আপনাদের ইম্পর্টেন্ট শিখাবো, যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আমি আপনাদের কথা দিচ্ছি যে ধরেন আপনি ম্যাথ বোঝেন না, আমি ধরে নিচ্ছি যে আপনি ম্যাথ কিছু বোঝেন না। এই যে একটু আগে একজন কমেন্টস করছে বেসিক দুর্বল, ভাই আপনি কষ্ট করে একটু ক্লাস শেষে আমাকে জানায় যাবেন যে আপনি বুঝতে পারেন কিনা। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চলে যদি যায়, হ্যাঁ, আইপিএস ব্যাকআপ আছে, 1 থেকে 2 মিনিট লাগবে ক্লাস শুরু হইতে। কেউ ক্লাস থেকে যাবেন না, যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনারা থেকে যাবেন, 1-2 মিনিটের মধ্যে আর ক্লাস শুরু হবে। ওকে, তাহলে এটার উত্তর যারা 13 দিয়েছেন তাদের উত্তরটা সঠিক ছিল। আমরা এবার পরবর্তী অংশে যাব। দেখেন যে কো প্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা যেটা আমাদের আছে, সেটা হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার। ওকে, লেখাটা একটু যা ইচ্ছা তাই আর কি। তো কো প্রাইম নাম্বার হচ্ছে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে। মেইনলি আপনার কয়টা সংখ্যা থাকবে বলেন তো? দুইটা সংখ্যা থাকবে। আর দেখবেন যে ওই দুইটা সংখ্যাকে আপনি কি করবেন, উৎপাদকে বিশ্লেষণ করবেন, করে দেখবেন যে ওই দুইটা সংখ্যার মধ্যে শুধুমাত্র কমন হচ্ছে আপনার ওয়ান। অর্থাৎ ওয়ান ছাড়া অন্য কোনো এমন সংখ্যা নাই যেটা দ্বারা ওই দুইটাকে ভাগ করা যাবে। আমি জানি আপনারা ওনাকে বোঝেন না, আবারও বলবো। সহমৌলিক সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যা দেয়া থাকবে। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবেন। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করে? যেভাবে 10, তাহলে 2 দ্বারা করলে 5, তারপরে কি 5 দ্বারা করলে 1, এইভাবে আপনি করবেন। তাহলে কি কি দ্বারা ভাগ দিয়েছে? এই যে 1 দ্বারা, 5 দ্বারা এবং 2 দ্বারা। এটা প্রথমটাতে করবেন, তারপর আর একটা দেখবেন, সেটাকেও দেখবেন। তাহলে এখানে আপনি পাইছেন 2, 5 এবং 1। আর একটাতে আপনি গিয়ে পাইলেন কি 1, 7 এবং 3। তাহলে এই যে দুইটা সংখ্যা আপনি পাইছেন উৎপাদক, এখন দেখবেন যে এই দুইটার মধ্যে কমন কি। শুধু কমন হচ্ছে এখানে 1 আছে, এখানেও কি আছে বলুন তো? 1 আছে। তাহলে যেই দুইটা সংখ্যার মধ্যে শুধু কমন আপনি 1টা পাবেন, সেটাকে কি বলবেন বলেন তো? সহমৌলিক সংখ্যা বলবেন, অথবা কো প্রাইম নাম্বার বলবেন।
আর এটা সংজ্ঞা হচ্ছে এটাই যে দুইটা সংজ্ঞার গসাগু হবে কি বলেন তো ওয়ান। দুইটা সংখ্যার গসাগুটা কি হবে ওয়ান হবে, অর্থাৎ দুইটা সংখ্যা শুধু কমন ওয়ান দ্বারা ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আরিয়ান জান্নাত ব্লগস ভাই, আর ক্লাস আমার সবগুলাই সারা জীবনের জন্য রেখো না, আপনারা যারা আমার ব্যাচে আছেন। আমার কথা হচ্ছে যে কমার্শিয়াল চিন্তা ভাবনা না, টাকা অবশ্যই একটা ইস্যু, সেটা তো কোনো কথা না। দিন শেষে তো জব করি, মোটামুটি একটা স্যালারি পাই, এটা চলার মতো আর কি। নিজে জব করি, ওয়াইফ জব করে, তো যা পাই সেটাতে চলা যায়, বা যেটাই হোক না কেন। তো ওই আমি যদি চাইতাম ফেসবুকের নেম হচ্ছে আপনার 1 মাস ক্লাস রেকর্ড থাকবে, বাট আমি আপনাদের আগেই বলছি যারা ব্যাচে আছেন, আপনি সারা জীবন হয়তো দেখা যাচ্ছে যে আপনি এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়েন, আপনি পরীক্ষা দেবেন 1 বছর 2 বছর পর, তো আপনার জন্য সারা জীবন ক্লাস রেকর্ড থাকবে। ওকে, তাহলে সমূলিক সংখ্যাটা আমাদের একটু ঝামেলা, সেটা হচ্ছে কোপ্রাইম নাম্বার। দুইটা সংখ্যা থাকবে এবং দুইটা সংখ্যাকে শুধু এক দ্বারা কমন ভাগ থাকবে। তাহলে আমরা এবার একটু উদাহরণে আসবো। দেখেন যে নিচের কোনটি সহমৌলিক সংখ্যা। এটা ধরেন আমি যদি প্রত্যেকটা একটা একটা করে দেখতে যাই তাহলে অনেক সময় চলে যাবে, আমি সরাসরি উত্তরেই আসি যে এটা আমার জন্য হচ্ছে উত্তর। একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে 97। আপনার কাজ হবে সহজে দেখেই বোঝা যায় কোন সংখ্যা একটু কম ভাগ যাবে, সেটা কিন্তু সহমৌলিক সংখ্যা হবে। তাহলে আপনি সারাদিন যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে 97কে 1 এবং 97 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না, অর্থাৎ এটা একটা কি হয়ে যাবে, তখন মৌলিক সংখ্যা হয়ে যাবে। 97 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে দেখেন 52কে আপনি ভাগ করলে অনেক কিছুতে ভাগ করতে পারবেন, 2 দ্বারা, 4 দ্বারা, তারপর হচ্ছে আপনার 13 দ্বারা, তারপরে হচ্ছে আপনার 26 দ্বারা, এরকম অনেক কিছু যে আপনি কি করতে পারবেন, ভাগ করতে পারবেন। বাট 97কে শুধু আপনি 1 দ্বারা ভাগ করতে পারতেছেন। তাহলে এই দুইটার ক্ষেত্রে আপনার কমন ভাগ হচ্ছে আপনার কি বলেন তো ওয়ান, বা এদের এই যে গোসাগুটা আসতেছে সেটা হচ্ছে ওয়ান। এই কারণে এই 52কে আমরা কি বলবো বলেন তো সহমৌলিক সংখ্যা বলবো। অর্থাৎ আমরা দেখবো যে কোনটাকে ভাগ করা যায় না সেটা আপনার হবে। তারপরে যদি আপনি 2 নম্বরে আসেন তাহলে একটু দেখেন তো যে কোনটা আপনার জন্য সহমৌলিক সংখ্যা হবে, কারা কারা পারেন 2 নম্বরের। তাহলে অ্যান্সার করেন, আমি বড় ম্যাথটা করে দিয়েছি, ছোট ম্যাথটা আপনাদের জন্য রাখছি। যে নিচের কোনটি সহমৌলিক সংখ্যা। হ্যাঁ, সহমৌলিক। নাজমা শিলা বলছেন আরেকবার বলতে। আমি বলছি সহমৌলিক সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যা আপনার দেয়া থাকবে। সহজ কথা হচ্ছে যে দুইটা সংখ্যার গোসাগু হবে ওয়ান। এখন গোসাগু ওয়ান বলে ছেড়ে দিন, অনেকেই বুঝবেন না। আপনার কাজ হবে দুইটা সংখ্যা দেয়া আছে, এদেরকে আপনি কি করবেন, উৎপাদকে বিশ্লেষণ করবেন। যেমন হচ্ছে 52 এবং 97, এটা আপনারা অ্যান্সার করেন। আর যারা বোঝেন নাই তাদের জন্য আবার একবার আমি বলতেছি। তাহলে 52কে আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন, অর্থাৎ ভাগ করবেন। কি কি দ্বারা ভাগ যায় দেখেন, 2 দ্বারা ভাগ যাবে, 26 দুগুণে 52। আবার 2 দ্বারা যাবে, কি হচ্ছে বলেন তো 13। তারপরে দেখেন আবার কি, এরপরে হচ্ছে 13 দ্বারা ভাগ যাবে, 13 দ্বারা ভাগ করলে আপনি 1 পাচ্ছেন। অর্থাৎ 52কে যদি ভেঙে ফেলেন তাহলে 2, 4, 13 ইত্যাদি দ্বারা কি হচ্ছে, এটা ভাগ হচ্ছে। 26 দ্বারাও আমার ভাগ হচ্ছে। আর 97কে আপনি যদি ভাগ করেন তাহলে দেখবেন যে শুধু 1 দ্বারাই ভাগ যাবে। কি হচ্ছে বলেন তো 1 দ্বারা ভাগ যাচ্ছে। এখন এটা যদি অন্য কোনো সংখ্যাও হইতে পারতো, সমস্যা নাই। বাট আমার দেখার বিষয় হচ্ছে আমি এখানে কি পাইছি দেখেন, 1 পাইছি, 2 পাইছি, 13 পাইছি, আবার 4 হবে, 2 দুগুণে 4 হবে, তাই না, 4 তারাং 52। ওকে, বাট এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি 1 এবং 97। এখন দুইটা সংখ্যাকে আমরা দেখব যে যেই দুইটা সংখ্যার ক্ষেত্রে শুধু কমন থাকবে আমার 1, সেই দুইটাই আমার কি হয়ে যাবে, সহমৌলিক হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি দেখি দেখেন যে এখানে 1 আছে, এখানে 1 আছে। এখন এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, এখানে কিন্তু 2, 3, 4 নাই। এখানে 97 আছে, আবার এখানে 97 নাই। তাহলে শুধুমাত্র কি দ্বারা যাচ্ছে, এক দ্বারাই দুইটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। এই দুইটার মধ্যে কমন হচ্ছে আমার 1। তাহলে যেই ক্ষেত্রে, যেই জুটির ক্ষেত্রে আমি কমনটা 1 পাচ্ছি, সেটা হচ্ছে আমার জন্য সহমৌলিক সংখ্যা। সেটা আমার জন্য কি বলেন তো সহমৌলিক সংখ্যা। সহমৌলিকের ইংরেজি হচ্ছে কো প্রাইম নাম্বার। কি বলেন তো কো প্রাইম নাম্বার। ওকে, এই যে আপনারা কিন্তু অনেক ভালো বুঝে গেছেন। দেখেন যারা সুন্দর বুঝে গেছেন, যে প্রশ্নটাতে আমি এর পরে যাচ্ছিলাম সেটা কিন্তু আপনারা আমাকে আগেই বলে ফেলছেন। যেখানে কিন্তু আরো একটা সহমৌলিকের উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কি বলেন তো 25 এবং 27। এইটা বলে আমি কোপ্রাইমটা কমপ্লিট করে দিব আপনাদের জন্য। ওকে, তাহলে দেখেন কেন আমি 25 আর 27টা রাখছি, যে এটা আমার জন্য কোপ্রাইম নাম্বার। তাহলে 25-এ আমি যদি আসি এবং 27-এ আসি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আপনি বুঝতে, যারা বুঝে ফেলছেন অলরেডি তাদের কাছে কোপ্রাইমটা ক্লিয়ার। তাহলে 25কে আমি যদি ভাগ করে দেখেন কি দ্বারা যাবে বলেন তো 5 দ্বারা যাবে। 5 5 25, আর প্রত্যেকের ক্ষেত্রে তোমার 1 থাকবে, তাহলে 1 দ্বারা এবং 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাই না এটাকে। আর 27-এ আমি যদি আসি দেখেন,
তাহলে 3 নং কি বলেন তো 27, আবারও কি দ্বারা যাচ্ছে 3 দ্বারা যাচ্ছে, 3 একে 3। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখেন 1 এবং 5 পাচ্ছি, এই ক্ষেত্রে পাচ্ছি আমি 1 এবং 3 এবং 9 পাচ্ছি, তাই না? 1, 3 এবং 9 পাচ্ছি। দুইটা সংখ্যাকে কিন্তু ভাগ করা যাচ্ছে। এখন ভাগ যে সংখ্যাগুলা দ্বারা করা যাচ্ছে এইখানেও আমার শুধু 1 পাচ্ছি, এইখানে আমি শুধু 1 পাচ্ছি। তাহলে এইটা আমার কি হবে বলেন তো কোপ্রাইম নাম্বার হয়ে যাবে। তাহলে এই 25 এবং 27টা আমার জন্য কোপ্রাইম নাম্বার। আমি আশা করি আপনারা এবার কোপ্রাইম নাম্বারটা ক্লিয়ার হইতে পারছেন। এই তিনটাই আমার জন্য কি বলেন তো কোপ্রাইম নাম্বার। 2 এবং 3 কেন? তাহলে 2 কে আপনি কি দ্বারা ভাগ করতে পারবেন? 2 দ্বারা ভাগ করতে পারবেন। 3 কে শুধু আপনি 3 দ্বারাই ভাগ করতে পারবেন। তাহলে দুই ক্ষেত্রে কমন শুধু হচ্ছে আমার 1। আমি দেখবো যে দুইটাতে শুধু কমন আমার 1 থাকবে, আর কোনো কমন থাকবে না। সেটাই আমার জন্য কি হয়ে যাবে বলেন তো কোপ্রাইম নাম্বার হয়ে যাবে। কোপ্রাইম নাম্বারটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু কষ্ট করবেন। হ্যাঁ, 25-27 তো হবেই ভাই, 25-27 তো হবেই। এটা আমি লাস্ট পর্যন্ত রাখছিলাম যে আপনারা কারা কারা ধরতে পারেন। আপনারা অনেক মেধাবী, আশা করি এই কারণে ধরতে পারছেন। ওকে, তাহলে এই তিনটা আমাদের জন্য কোপ্রাইম নাম্বার। আমি আশা করি আপনাদের কাছে কোপ্রাইম নাম্বারটা ক্লিয়ার। এরপরে আর একটা জিনিস যেটা আমাদের বহুল পরীক্ষায় আসে, এটা আপনি ব্যাংক বলেন বা ব্যাংকের বাইরে বিসিএস সহ অন্যান্য যে কোনো জব বলেন, সব জায়গাতে আসে। সেটা হচ্ছে রেশিওনাল অ্যান্ড হচ্ছে ইরেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যা। এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে মূলদ এবং অমূলদ সংখ্যা। তাহলে মূলদ হচ্ছে রেশনাল আর অমূলদ হচ্ছে ইরেশনাল নাম্বার। এটা যদি আপনার জানা থাকে তাহলে জানবেন। এখন ধরেন আপনি ব্যাংকের পরীক্ষা দিতে গেছেন, মূলদ সংখ্যাকে এটা জানেন, কিন্তু মূলদের ইংরাজি যে রেশনাল নাম্বার এটা জানেন না, তখন কিন্তু আপনি কি হয়ে যাচ্ছে অটোমেটিক বিপদে পড়ে যাচ্ছেন। এই বিপদে যাতে না পড়েন এই জন্য আপনার দুইটাই জানতে হবে, বাংলা এবং ইংরেজি দুইটাই জানতে হবে, যাতে যে কোনো পরীক্ষা আপনি বুঝতে পারেন। নিলয় বিশ্বাস শান্ত ভাই, আমি বলছি যে দুইটা সংখ্যা আপনি নিবেন এবং দেখবেন যে তাদেরকে কি দ্বারা ভাগ করা যায়। 25 এবং 27 হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ। 25কে ভাগ করা যায় 1 দ্বারা, ভাগ করলে কি পাবেন 25। এরপরে 25কে ভাগ করা যায় 5 দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমি কি কি পাইছি বলেন তো? 1 পাইছি, 5 পাইছি এবং 25 পাইছি, তিনটা জিনিস পাইছি। পরেরটাতে আমি আসতেছি, দেখেন 27কে 1 দ্বারা ভাগ করলে 27 পাবো, 3 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি 9 পাচ্ছি, আবার 3 দ্বারা ভাগ করলে 3 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি পাইছি 1, 5 এবং 25। এই ক্ষেত্রে পাইছি দেখেন 1, 3, 9, যেগুলা দ্বারা ভাগ করা যাচ্ছে। এখন আমি দেখব যে এইগুলোর মধ্যে আলাদা কোনো কমন আছে কিনা, যে অর্থাৎ এইটাতেও যেই সংখ্যা আছে এটাতেও সেই সংখ্যা আছে কিনা। এখানে আমার 1 আছে, এইখানে আমার কি আছে বলেন তো 1 আছে, দুইটা মিল আছে। ওকে, এইখানে আমার 5 আছে, এখানে কি 5 আছে? নাই, তাহলে 5 কমন না। এখানে 25 আছে, এখানে কি 25 আছে? নাই, তাহলে 25 কমন না। এইখানে 3 আছে, এই পাশে তো 3 নাই, তার মানে এটা কমন না। এই ক্ষেত্রে কি বলেন তো 9 আছে, এই পাশে আমার 9 নাই। তাহলে শুধু কমন হচ্ছে আমার 1। তাহলে যে দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখব শুধু 1টা কমন, তাদেরকে আমরা কোপ্রাইম নাম্বার বলবো। শুধু 1 কমন থাকবে দুইজনের মধ্যে, অর্থাৎ এদের গসাগুটা অটোমেটিক্যালি তখন 1 হয়ে যাবে। আপনি যদি লসাগু গসাগু ক্লাস করার পর করতেন তখন আপনার জন্য এই জিনিসটা ইজি হইতো। ওকে, এরপরে আমরা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যায় যাব। দেখেন যে মূলদ সংখ্যা কোনটি, রেশনাল নাম্বার, আর ইরেশনাল নাম্বার হচ্ছে আমার অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার যদি আমি সংজ্ঞা দেই যে যে সকল সংখ্যাকে সাধারণত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা কি বলে থাকি, মূলদ সংখ্যা বলে থাকি। যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। একটা হচ্ছে আমার কি বলেন তো লব এবং হর আকারে প্রকাশ করতে পারতেছি। এখন এইটাও আমরা মাথায় রাখবো না, আমরা সরাসরি ম্যাথে আসবো, যেটা করে আমরা মনে রাখতে পারবো যে কোনটা আমার জন্য হচ্ছে মূলদ সংখ্যা। ফার্স্টে আমরা মূলদ সংখ্যাটা দেখবো। দেখেন মূলদ সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, আমার পরীক্ষায় মাঝে মধ্যে আসে। যে ধরেন যে কোনো ভগ্নাংশ যদি আকারে থাকে তাহলে সেটাকে আপনি কি বলবেন, মূলদ সংখ্যা বলবেন। ফার্স্টে আমরা কি দেখতেছি, মূলদ সংখ্যা। লাল কালার লিখলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, ফার্স্ট হচ্ছে মূলদ সংখ্যা। দেখেন মূলদ সংখ্যা হচ্ছে যে কোনো ভগ্নাংশ আকারে, এটা ধনাত্মক ঋণাত্মক যেরকম হোক না কেন, যে কোনো ভগ্নাংশ দিলে সেটা আপনার জন্য মূলদ সংখ্যা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি দশমিক আকারেও থাকে সেটা আপনার জন্য মূলদ সংখ্যা, অর্থাৎ দশমিক আকারে শুরু হবে এবং শেষ হবে। কিছু কিছু সংখ্যা আছে ধরেন দশমিক শেষ হয় না, এরকম না। ধরেন আপনার 1.80 বা 1.5, তো কেন আপনার দশমিক আকারে থাকলেও সেটা মূলদ হবে? দেখেন এটাকে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কি আসবে, এই দশমিক উঠায় গেলে নিচে 10 আসবে। তাহলে 1.5 লেখা যে কথা, 15/10 লেখাও কি বলেন তো একই কথা। তার মানে এটা একটা কি হয়ে যাচ্ছে আমার জন্য ভগ্নাংশ হচ্ছে। আমরা পড়ে আসছি যে ভগ্নাংশ আকারে লেখা গেলে সেটা আমার জন্য কি বলেন তো মূলদ সংখ্যা। তাহলে যে কোনো ভগ্নাংশ মূলদ সংখ্যা,
যে কোনো দশমিক হচ্ছে আমার মূলদ সংখ্যা, কিন্তু দশমিকটার লিমিটেশন থাকতে হবে, যে শুরু হয়েছে শেষ হয়েছে 2.680, এরপর আর কিছু নাই। এরকম যদি হয় সেটা আমার কি হয়ে যাবে বলেন তো, মূলদ সংখ্যা হবে। দ্বিতীয় কথা বলছি, এরপর আমরা তৃতীয় কথায় আসবো। দেখেন যে দশমিকটা আমার কি হইতে হবে, সসীম হইতে হবে, অর্থাৎ শেষ হবে, এটা বলে আসছি। আর যদি সসীম না হয়, সসীম বলতে কি বোঝায় দেখেন, যে যেটা শেষ হয়ে গেছে। আর যদি এরকম না হয় যে চলতে আছে কিন্তু সেটার পুনরাবৃত্তি ঘটবে, কিভাবে ঘটবে দেখেন, আপনি যদি 1-কে 3 দ্বারা ভাগ করেন অথবা 100-কে 3 দ্বারা ভাগ করেন, তাহলে দেখবেন যে 33 পয়েন্ট এটা এইভাবে আপনার আসতে থাকবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি 1.75 হয় বা 1.759 হয়, অর্থাৎ হয় শেষ হয়ে যায়, সেটা আপনার জন্য মূলদ সংখ্যা। আর কোনো সংখ্যা যদি এরকম হয়, ধরেন 1.313, আবার দেখেন 313, আবার দেখেন 313, আবার 3, আবার দেখেন 313, এইভাবে ধরেন চলতে আসে। অর্থাৎ যেই ভগ্নাংশটা দশমিকটা আপনার চলতে আসে, কিন্তু কি হচ্ছে, রিপিট হচ্ছে। কি হচ্ছে, রিপিট হচ্ছে। এই যে ভগ্নাংশ দেখেন 313, 313, 313, 313, আজীবন এইভাবে চালাইতে দিলে চলতেই থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো, মূলদ বলবো। এটা একটু মাথায় রাখবেন, এটা আমাদের ভুল হয়। যে যেটা ভগ্নাংশ আকারে লিখতে পারবো সেটা মূলদ, যেটা দশমিক আকারে লিখতে পারবো এবং শেষ হয়ে গেছে সেটা মূলদ। আবার যদি দশমিক আকারে শেষ হয় নাই কিন্তু কি হয়েছে, পুনরাবৃত্তি ঘটছে, যেমন হচ্ছে 1.91919191, এরকম আপনি দেখলে বুঝবেন যে কি হয়েছে, রিপিট হয়েছে। তাহলে এটা আপনার জন্য কি সংখ্যা হয়ে যাবে বলুন তো, মূলদ সংখ্যা হয়ে যাবে। এরপরে হচ্ছে এগুলা কি মেইনলি হচ্ছে মূলদ, অর্থাৎ শূন্য কিন্তু আপনার মূলদ সংখ্যা, যে কোনো ভগ্নাংশ মূলদ সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, বা সসীম দশমিক হচ্ছে রিপিট সংখ্যা, অথবা যদি রিপিট হয় তাহলে সেটা আমার জন্য কি বলেন তো, মূলদ সংখ্যা। তো এই জিনিসগুলো মাথায় রাখলে মেইনলি হবে। যেমন হচ্ছে 5/6, এটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। তারপরে দশমিক মূলদ সংখ্যা, দশমিক আকারে শুরু হয়েছে শেষ হয় নাই কিন্তু রিপিট হয়েছে, সেটা মূলদ সংখ্যা। এইটাই আমার মেইন হচ্ছে মূলদ সংখ্যা মাথায় রাখার নিয়ম, যে এই কটা যদি আমি জানি তাহলে মূলদ সংখ্যা সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ, যে কোনো সংখ্যাকে তো অবশ্যই এক দ্বারা এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, এটা তো আমি বলে দিছি যে যে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। মূলদ সংখ্যাটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু বলবেন। মূলদ বা রেশনাল নাম্বার আমি বলছি যে কোনো ভগ্নাংশ, যে কোনো দশমিক অথবা দশমিকটা যদি রিপিট হয় সেটা আমাদের হচ্ছে মূলদ সংখ্যা, সহজ কথা মাথায় রাখার। আর এরপর আমরা একটু অমূলদ সংখ্যায় যাব। দেখেন যে অমূলদ সংখ্যাটা আমরা অনেক সময় ভুল করি, যে যেটাকে কি করা যায় না, মূলদ সংখ্যার বিপরীত হলে সেটা আমার জন্য কি বলেন তো, অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা মনে রাখার উপায় আছে। দেখেন আমি যদি সহজ করে বলি, যে প্রায়ের মান দেখবেন যে 3.1416 এভাবে আছে আলাদাভাবে। যে দেখেন ফার্স্ট কথা হচ্ছে আমরা দেখব যে প্রায়ের মান যেটা, সেটা হচ্ছে আমার জন্য কি বলেন তো, প্রায়ের মান হচ্ছে আমার জন্য অমূলদ সংখ্যা। এবার কিন্তু আমরা অমূলদটা দেখতেছি। দেখেন যে অমূলদটা কি, মূলদের বিপরীত, মাথায় রাখবেন মূলদের বিপরীত। আগেরটা আমার কি ছিল, দশমিক আকারে হলে শুরু হয়ে শেষ হয়েছে যে 7.90, বাট এবার আর শেষ হবে না, এবারে দশমিকটা হবে এরকম। দেখেন 7.9025678746 এইভাবে চলতে থাকবে। যদি এইভাবে চলতে থাকে এবং রিপিটেশন না ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো, অমূলদ বলবো। প্রথম কথা, যে দশমিক হবে কিন্তু দশমিকের পরে শেষ হবে না, চলতে থাকবে, এবং কি বলেন তো, কোনো রিপিটেশন হবে না, তাহলে সেটাকে আমরা কি বলবো, অমূলদ বলবো। যেমন পায়ের মান আমরা জানি, দেখেন 3.141592653 এইভাবে কিন্তু চলতেই থাকবে। দশমিকের পরে দেখেন কোনো রিপিটেশন নাই যে 141 আসছে কিনা, দেখেন প্রত্যেকটা আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আলাদা হয়ে গেছে। এই কারণে প্রায়কে আমরা কি বলবো বলেন তো, অমূলদ সংখ্যা বলবো। এই কারণে প্রায়কে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, এরপরে যেটা আমাদের আমরা বিভিন্ন সময় ম্যাথে ব্যবহার করি, এটা কিন্তু একটা কি বলেন তো, ধ্রুবক। এই ধ্রুবকটাও কিন্তু আপনার জন্য কি বলেন তো, একটা অমূলদ সংখ্যা। হচ্ছে আপনার ইউলার ইউলার্স নাম্বার, তাই না? এটা একটু লিখে দিই আপনাদের। ইউলার্স নাম্বার, তাই না? এটা একটা আমরা মেইনলি ধ্রুবক হিসাবে ব্যবহার করি। এরও একটা প্রায়ের মতো ফিক্সড মান আছে, এবং সেই মানটা হচ্ছে দেখেন 2.71 এভাবে কিন্তু কি বলেন তো চলতে থাকে, তাই না? যে এর একটা মান আছে, সেটা হচ্ছে এটাকে কি বলে, ইউলার্স নাম্বার, তাই না? একটা ধ্রুবক, এবং এর মান হচ্ছে 2.71828128 এভাবে চলতে থাকে।
এই কারণে যেহেতু এটা চলতে আসে এবং রিপিটেশন নেয়, এই কারণে এই ইটাও আমার জন্য একটা কি বলেন তো মূলদ সংখ্যা। পরীক্ষায় কিন্তু তাই এবং ইটাই ম্যাক্সিমাম সময় দেয়া থাকে। এরপরে দেখবেন যে এমন কোন রুট সংখ্যা যে মানটাকে আপনি কি করবেন, পূর্ণবর্গ আকারে লেখা যায় না। যেমন ধরেন আপনার √2 একটা রুট, আবার আপনার ধরেন √25 একটা রুট। বাট √25 সমান আমরা কি লিখতে পারি বলেন তো? এটা সমান আমরা 5 লিখতে পারি। এই কারণে এটা কিন্তু আমার জন্য একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। ধরেন √9 দিয়ে আছে, তাহলে এটা আপনার জন্য কি বলেন তো? মূলদ সংখ্যা। অর্থাৎ যে রুটটাকে ভাঙালে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, সেটা আপনার জন্য মূলদ সংখ্যা। বাট যে রুটকে আপনি ভাঙালে কোনো পূর্ণ সংখ্যা পাবেন না, সেটা আপনার জন্য কি হয়ে যাবে বলেন তো? সেটা আপনার জন্য হয়ে যাবে হচ্ছে অমূলদ সংখ্যা। সেটা কি হয়ে যাবে আপনার জন্য? অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার মেইন কথা হচ্ছে এইটাই, যে মূলদটাকে আপনার হচ্ছে ভগ্নাংশটা লিমিট থাকবে অথবা রিপিট থাকবে। বাট অমূলদে এটা আপনার কি আলাদা আলাদা থাকবে। যেমন পায়ের মানের ক্ষেত্রে আমরা দেখছি, এর মানের ক্ষেত্রে আমরা দেখছি। তাহলে পরীক্ষায় যদি আসে পাই কি, কি, এগুলো হচ্ছে আমার অমূলদ সংখ্যা। পরীক্ষায় যদি আসে √2 কি, √2 কে কিন্তু আপনি কোনো পূর্ণ সংখ্যায় নিতে পারবেন না। √2 এর একটা মান আছে, দেখেন এটা হচ্ছে 1.414213, এভাবে কিন্তু কি চলতে থাকে। যেহেতু এটা চলতেই আছে, তার মানে কি অমূলদ সংখ্যা এটা অবভিয়াসলি হয়ে যাবে। বাট যদি আমাকে দেয়া থাকতো √36, তাহলে 36 সমান আমরা কত জানি? 6। তাহলে 36টা তখন কিন্তু কি হয়ে যাইতো? √36টা আমার জন্য মূলদ সংখ্যা হয়ে যাইতো। এখন আপনারা একটু কষ্ট করে আমাকে জানাবেন, যারা ম্যাথ কম বোঝেন তারা একটু কষ্ট করে জানাবেন। আহ বাংলা ইংরেজি দুইটাই বলবো ভাই। ফার্স্টে তো আমি বলেই আসছি মূলদটা এবং অমূলদটা। আমি আপনাকে যদি বারবার রেশনাল ইরেশনাল বলি, তাহলে এই জিনিসটা আপনার জন্য কষ্টকর হবে প্রথমবার যখন আপনি শুনবেন। বাট ক্লাস শেষে তো আপনি নোট পাচ্ছেন, আবার তো পড়বেন। আপনার বোধগম্য যাতে সহজ হয়, এই কারণে কিন্তু বাংলা ইংরেজি দুইটাই বলা। আমি মূলদটা বলে আসছি যে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার। তাহলে এখন আপনারা একটু বলেন যে মূলদ এবং অমূলদ সংখ্যাটা আপনার কাছে ক্লিয়ার কিনা। আমি আপনাদের ব্যাচে আগেই হচ্ছে কি দিয়ে দিব, ম্যাথের ইংরেজির থেকে বাংলা যে টার্ম আছে, এটা আমি আপনাদের ক্যালকে দিয়ে দিব। এটা সবাই আপনারা আগে মুখস্থ করে ফেলবেন। এটা 8, 10, 7, 8 পেজের একটা টার্ম থাকবে। এইটা আপনি টানা ঈদের মধ্যে পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে ম্যাথ নিয়ে আপনারা যে ভয় কাজ করতে, ইংরেজি ম্যাথ নিয়ে এটার ভয় কাজ করবে না, আশা করি ইনশাল্লাহ। অপশন দুইটা থাকলে যেটা শুরুতে আছে সেটা দাগাবে না। অপশানে অনেক সময় হয় এরকম, ধরেন ক সঠিক উত্তর আবার গ সঠিক উত্তর, দুইটাই সঠিক, আপনি শুধু ক দাগাবেন, তাহলেই হবে, সমস্যা নাই। ওকে, এবার একটু আমাকে আপনারা কষ্ট করে জানাবেন যে আপনাদের মূলদ এবং অমূলদ সংখ্যা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, আপনারা বিভিন্নভাবে করছেন। বাট আমি মনে করি যে এটা জাস্ট মাথায় রাখতেই হবে, যে পায়ের মান, ইয়ের মান, এটা সম্পর্কে আপনার ধারণা হলো, রুটের মান সম্পর্কে ধারণা হলো। রিপিট হচ্ছে না, চলতে আছে, এটাই হচ্ছে আপনার জন্য কি বলুন তো অমূলদ, আর বাকি সবই হচ্ছে মূলদ। ক্যামেরাটা মনে হয় আমি বারবার সামনে গেলে একটু ফোকাস করতেছি, এটা আপনাদের একটু ঝামেলা দেয়। তন্ময় হাসান পিয়াস ভাই, আমি তো বলছি যে এখানে বেসিক সহ সবই পড়াবো, সমস্যা নাই। বেসিক সহই পড়াবো। আর সমস্যা নাই, ক্লাস লাগুক, আমি 70টা ক্লাসের কথা বলছি, 80টা লাগুক, সমস্যা নেই। আপনার হাতে তো সময় আছে, তাই না? আপনি দেখবেন যে এগুলা দ্রুত শেষ হওয়ার, সেটা আপনার কি হয়ে যাবে, আর দ্রুতই শেষ হবে। প্রথম ক্লাসটা একটু বেসিক করেন। আর যারা হচ্ছে, আমি তো বলেই দিছি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে যারা হচ্ছে অ্যাডভান্টেজে গিয়ে আছেন তাদেরও আরেকবার রিভাইজ হলো। এই অধ্যায়গুলো আপনার আর পড়ারই প্রয়োজন নাই, ক্লাসের পরে আপনারা দেখারই প্রয়োজন নেই। 1 ঘন্টাতে আপনার একটা অধ্যায় শেষ হয়ে গেল। এটা এখানে তো আর বেশি সময় লাগবে না। ওকে, আমরা হচ্ছে এর পরে আসবো। দেখেন, ভাজক সংখ্যা বের করার কথা আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে, যে ভাজক সংখ্যা বের করেন। এবার আমরা একটু ভাজক সংখ্যাটা বের করা শিখবো। পরীক্ষায় আসতে পারে ভাজক সংখ্যা বা ডিভিজন নাম্বার, তাই না? ওকে, এবার আমরা দেখবো। দেখেন, ভাজক সংখ্যা নির্ণয়টা আমরা একটু দেখে ফেলবো। তো ভাজক সংখ্যা নির্ণয়ের আমরা জাস্ট একটা ম্যাথ করবো, তাহলে আপনি সবগুলা পারবেন। তো ভাজক সংখ্যা বললে আমরা আগে ওইটার উৎপাদকে বিশ্লেষণটা বের করবো। দেখেন, আমাকে বিভিন্ন সংখ্যার ভাজক সংখ্যা বের করতে বলতে পারে। যেমন বলছে 72-এর আর ডিভিজন নাম্বার বা ভাজক সংখ্যা কয়টি। আর ফার্স্ট ক্লাস হচ্ছে এটার উৎপাদকে বিশ্লেষণ বের করা। তাহলে 2 দ্বারা ভাগ যাবে, দেখেন 36 × 2 = 72। আবার দেখেন 2 দ্বারা ভাগ করা যাবে, 18 × 2 = 36। এরপরে কি বলেন তো, আবারও 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 9 × 2 = 18। আপনি সবসময় ছোট সংখ্যাগুলা দিয়ে ভাগ করা শুরু করবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
তাহলে 2 দ্বারা ভাগ করা গেছে। এরপরে দেখেন আর 9কে আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন। 3 তিরিককে কত বলেন তো 9। এই 3কে আবার আপনি কি করতে পারবেন 3 দ্বারা ভাগ করতে পারবেন। তাহলে এই যে ফাইনালি যখন আমার কি আসছে 1 আসছে তখন আপনি হচ্ছে ভাগ করাটা বন্ধ করবেন। ভাজক সংখ্যা বের করার নিয়ম আরেকবার ঠান্ডা মাথায় শুনবেন। প্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা এবং ক্ষুদ্র সংখ্যা দিয়ে শুরু করবেন। সবসময় 2 3 4 এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পাইছি বলেন তো? 2 পাইছি এবং হচ্ছে 3 পাইছি, আর কিছু কিন্তু পাই নাই। দেখেন আমরা কি পাইছি, এই যে 2 পাইছি এবং হচ্ছে 3 পাইছি। এবার আমরা ভাজক সংখ্যা বের করতে গেলে দেখব যে কার কয়টা সংখ্যা আছে, অর্থাৎ কার কয়টা সংখ্যা আছে এটা আমাদের দেখতে হবে। দেখেন 2 কয়টা আছে বলেন তো? এই যে একটা, দুইটা, কয়টা বলেন তো? 3টা। 2 আছে কয়টা? 3টা। এরপরে আসবেন 3, দেখেন কয়টা আছে? একটা, দুইটা, কয়টা আছে বলেন তো? 2টা আছে। তাহলে আমরা পাইছি হচ্ছে 2 এবং 3। আর যে কয়টা পাইছি সেটা কিন্তু উপরে লিখছি। যে কয়টা পাইছি কি করছি বলেন তো? উপরে লিখে দিছি। এখন যা পাইছি তার সাথে 1 করে যোগ করে দিব। তাহলে এর সাথে আমি 1 যোগ করব, এর সাথেও কি করবো বলেন তো? 1 যোগ করব। তাহলে 3 আর 1 যোগ করে আমি কত পাচ্ছি? 4 পাচ্ছি। আর এই ক্ষেত্রে আমি কত পাচ্ছি? 3 পাচ্ছি। এই দুইটাকে আমি গুণ করে দিব। গুণ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার। আমি আবারও বলি, উৎপাদকে বিশ্লেষণ করছি, কি কি পাইছি? 2 পাইছি এবং 3 পাইছি। এখন দেখবো কোনটা কয়টা পাইছি। 2 পাইছি 3টা, তাহলে যে কয়টা পাইছি তার সাথে 1 বেশি করব, তাহলে কয়টা হয়ে গেল? 4টা হলো। তারপর 3 পাইছি কয়টা? 2টা পাইছি, 1 বেশি করলে কয়টা হবে? 3টা হবে। এই দুইটাকে গুণ করে দিব, যেটা পাচ্ছি সেটা আমার জন্য কি বলেন তো? ভাজক নাম্বার। যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার জন্য কি নাম্বার বলেন তো? ভাজক নাম্বার। আমি আশা করি আপনাদের এই জিনিসটা বোঝার কথা। উৎপাদকে বিশ্লেষণ করব, করে দেখব যে কয়টা আছে, তার চাইতে 1 বাড়ায় দেব। 2 পাইছি 3টা, তার সাথে 1 বাড়ায় দিলে 4টা। 3 পাইছি কয়টা? 2টা, তার সাথে 1 বাড়ায় দিলে 3টা। তাহলে এই যে 12 পাচ্ছি, 12ই হচ্ছে আমার জন্য কি বলেন তো? অ্যান্সার। এই 12ই হচ্ছে আমার জন্য অ্যান্সার। এবার একটু আপনারা জানাবেন যে ভাজক সংখ্যা বের করাটা আপনারা বুঝতে পারছেন কিনা। ভাজক সংখ্যা বের করাটা আপনারা বুঝতে পারছেন কিনা। উৎপাদকে বিশ্লেষণ করব, করে দেখব যে কয়টা আছে তার চাইতে 1 বেশি দ্বারা গুণ করব। আপনাকে পরীক্ষায় আসতে পারে যে ধরেন 60-এর ভাজক সংখ্যা কয়টা, এটা একটু আপনারা বের করেন দেখি যে 60-এর ভাজক সংখ্যা কয়টা। কারণ পরীক্ষায় আসছে 60-এর ভাজক সংখ্যা কয়টা, কারা কারা বের করতে পারেন দেখি। যাদের কাছে ক্লিয়ার তারা হচ্ছে দেখে না। ওকে, সৌরভ দেব, এটা আপনি চেষ্টা করেন দেখি ভাই। 60-এর ভাজক সংখ্যা আপনারা এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করবেন, দেখেন যেটা বলবে আর সেটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। উপর থেকে করি তাহলে ভালো হবে। 60, তাহলে সর্বপ্রথম 2 দ্বারা শুরু করব, তাহলে 30 দুগুণে 60। আবার 2 দ্বারা, তাহলে কত বলেন তো? 15 দ্বিগুণে 30। এরপরে আর 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা, তাহলে 3 পাঁচা কত বলেন তো? 15। এরপরে 5কে কি দ্বারা যায়? 5 দ্বারা যায়। তাহলে আমরা কি কি পাচ্ছি দেখেন, 2 পাচ্ছি, 3 পাচ্ছি এবং 5 পাচ্ছি। এখন 2 কয়টা পাইছি বলেন তো? 2 পাইছি হচ্ছে একটা, দুইটা, তাহলে কয়টা পাইছি? 2টা। তাহলে এর সাথে আর একটা আমি কি করব? অ্যাড করে দেব, 2 যোগ 1। তারপরে দেখেন 3 কয়টা পাইছি? একটা, তাহলে এর সাথে আমি কি করব? একটা বাড়াই দেব। 5 পাইছি কয়টা? একটা, তাহলে এর সাথে আর একটা আমি বাড়াই দেব, তাহলে 3। তাহলে এবার আমি কি করব? 3 গুণুন 2 গুণুন 2, যেটা আসতেছে সেটা আমার জন্য কি বলেন তো? অ্যান্সার। এই যে 3 2 2, 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে কত বলেন তো? 12। এই 60-এর ক্ষেত্রেও কিন্তু আমার ভাজক সংখ্যা হচ্ছে কয়টা বলেন তো? 12টা। আমরা এইভাবে সহজে ভাজক সংখ্যাটা বের করে ফেলবো। ওকে, আমরা পরবর্তী ম্যাথে যাব, না হলে আমাদের ক্লাস শেষ হবে না। ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, তাই না? আমরা 1 ঘন্টা 10 মিনিটের বেশি আমাদের তো মাথায় থাকে না। ওকে, আপনাকে এরপরে বলতে পারে দেখেন যে ক্রমিক বা ধারাবাহিক সংখ্যার যোগফলও বের করতে বলতে পারে, আবার গুণফলও বের করতে বলতে পারে। যে ক্রমিক সংখ্যা বললে বোঝায় ধরেন যেখান থেকে শুরু হয়েছে পরেরটা তার চাইতে কত বেশি বলেন তো? 1 বেশি। এইভাবে আমাদের বিভিন্ন ম্যাথ আসে দেখেন যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যাকে সবসময় আপনি কি ধরবেন? এক্স ধরবেন। ক্রমিক সংখ্যা, এটা কিন্তু কি বলেন তো? ক্রমিক সংখ্যা। ক্রমিক বলতে বোঝায় প্রথমটা 7, পরেরটা 8, এরকম আর কি। অর্থাৎ প্রথমটা যদি 90 হয় পরেরটা আপনার 91, 92 এরকম হবে, যেটাই হোক না কেন। এখন প্রথমটাই আমাদের জানা থাকবে না যে প্রথমে আমি কোনটা ধরবো। সব সময় যখন জানা থাকবে না, সে প্রথম সংখ্যাকে আমরা কি বলবো বলেন তো? এক্স ধরে আমরা ম্যাথ বের করবো। যেমন দেখেন একটা আমাদের প্রশ্ন বলছে, এরকম ম্যাথ আসে যে 5টা কনজিকিউটিভ নাম্বার দেওয়া আছে,
পরপর 5টা সংখ্যার যোগফল দেয়া আছে কত? 535। বলে বড় সংখ্যাটা কত? তাহলে কি বলেন তো বড় সংখ্যাটা কত? আমাদের প্রথম কাজ হচ্ছে সব সময় ধারাবাহিক দিলে প্রথমটাকে আমরা x ধরবো। তাহলে কয়টা সংখ্যা বলেন তো? 5টা। প্রথম সংখ্যা যদি 10 হইতো তাহলে পরের সংখ্যা কত হইতো? 11 হইতো। পরের সংখ্যা কত হইতো? 12 হইতো। অর্থাৎ 1 করে বেশি হইতো। এখন প্রথম সংখ্যা আমরা জানি না, এই কারণে x ধরছি। তাহলে পরের সংখ্যাটা আমার কি হবে বলেন তো? x প্লাস 1 হবে। তাহলে এর পরের সংখ্যা কি হবে বলেন তো? আরো এক বেশি, তার মানে x প্লাস 2 হবে। তাহলে 3টা সংখ্যা পাইছি। পরেরটা কি হইতো আমাদের? x প্লাস 4 হইতো। পরেরটা হইতো আমার জন্য সরি x প্লাস 3 হইতো, আর এইটা আমার জন্য হচ্ছে x প্লাস 4 হইতো। তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা, এই যে 5টা সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন আমাকে বলছে এই 5টা সংখ্যার যোগফল হচ্ছে 535। কত বলেন তো? 535, তাই না? এখন এই 5টা সংখ্যা কি বলছে? যোগফল বলছে। কি বলছে বলেন তো? যোগফল বলছে। তাহলে আমি এই যে যোগ করে দিব, 5টা সংখ্যাকে কি করব? যোগ করে দিছি। এখন যোগ করে যেটা আসতেছে সেখান থেকে আমি জাস্ট হচ্ছে x এর মানটা কি করব বলেন তো? বের করব। x এর মানটা আমরা এখান থেকে বের করব। তাহলে আমি যদি যোগ করি তাহলে দেখেন এখানে টোটাল x কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5x যোগ হচ্ছে কত? 1 3 3 6 আর 4 কত বলেন তো? 10 সমান হচ্ছে আমার জন্য কত? 535। তাহলে 5x সমান হচ্ছে আমার জন্য কত বলেন তো? 525। এই 10 ওই পাশে নিয়ে গেলে, অর্থাৎ আমি x এর মানটা বের করতেছি। x এর মান হচ্ছে 525 ভাগ হচ্ছে কত বলেন তো? 5। তার মানে কত? 105। x এর মান হচ্ছে আমার জন্য কত? 105। তাহলে এই যে x এর মান আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে বের করছি 105। এখানে সবচাইতে বড় তাহলে কোনটা হবে? দেখেন এটা 105 হলো, পরেরটা 106, পরেরটা কত? 107, পরেরটা কত? 108, পরেরটা কত বলেন তো? 109। তাহলে সবচাইতে বড় সংখ্যা আমার কত? 109। এই 109 হচ্ছে আমার জন্য অ্যান্সার। এটা আপনার রিটেনও আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। যদি সবচেয়ে ছোট সংখ্যা বলতো তাহলে কি করতাম আমরা? 105টাকে সবচেয়ে ছোট সংখ্যা হিসাবে বের করতাম। এখন আপনাকে ধারাবাহিক সংখ্যা নিয়ে যেইটাই বলুক না কেন আপনি কিন্তু সহজেই পারবেন। যেমন বলছে, এটা অনেকবার আসছে পরীক্ষায়, যে পরপর 3টা সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? দেখেন 3 নাম্বার যে ম্যাথটা আমাদের এরপরে বলছে যে পরপর 3টা সংখ্যার গুণফল যদি 120 হয় তাহলে তাদের যোগফল কত হবে? এটাও কিন্তু আমরা কি করতে পারবো? বের করতে পারবো। ওই যে x এর মান দিয়ে আমরা 3টা সংখ্যা, যে একটা সংখ্যা আমার x, পরেরটা হচ্ছে x প্লাস 1, এভাবে আমরা কি করবো বলেন তো? বের করব। করে আমরা সেখান থেকে মানটা বসাই দিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, এরপরের আমাদের যে আইটেমটা আছে আমরা এবার সেটাতে যাব। দেখেন এটাতে যাওয়ার আগে আমি একটু আপনাদের বলি যে যারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন তাদের তো আর বলার কিছুই নাই। যারা ভর্তি হয়েছেন তারা তো হয়েই গেছেন, বাট অনেকে আছেন যারা হয়তো ব্যাংকে জব করার একটা চিন্তা ভাবনা আছে, ভাবতেছেন যে একটা সঠিক এবং গোছানো প্রস্তুতি নেবেন, তারা হচ্ছে আমাদের ব্যাচে আসতে পারেন। এখানে আপনি ব্যাংকের প্রিলির সবগুলা ক্লাস পাবেন, সেম হচ্ছে পিডিএফ পাবেন, এবং হচ্ছে রিটেনটাও পেয়ে যাবেন আর কি। তো এটা আমাদের আজকে থেকেই শুরু, ধরেন এটা আমাদের ফার্স্ট ক্লাস। ঈদের আগে আর একটা বা 2টা ক্লাস হবে, তারপর ঈদের ইস্যু আছে, তারপর আবার 1 তারিখে আমাদের ক্লাস শুরু হবে। তো অনেকে ভর্তি হইতে চাইছেন, বিভিন্ন সমস্যা দেখাইছেন। আমি চাই যে আমার আর কোনো ব্যাচ আসবে না এরপরে, সামনে আপনি আর কোনো ব্যাচ পাবেন না নতুন করে, আর আমার পেজে আপনি কোনো ব্যাচের বিজ্ঞাপনও পাবেন না আর কি। আমি বিজ্ঞাপন দেও নাই। তো যদি কেউ মনে করেন যে না, আপনার হয়তো আপনার নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য একটা কম সময়ের মধ্যে, যেহেতু ব্যাংকের বাইরে কিন্তু আপনি কোনো অন্য কোনো সার্কুলার কিন্তু সহজে আপনি পান না এখন। তো এই জন্য যারা এখনো ভর্তি হন নাই বাট ভর্তি হইতে চান, তারা আমার নাম্বারটা একটু রেখে দিবেন। আমি এখন দিচ্ছি, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, ক্লাস শেষে আপনি কথা বলবেন, সমস্যা নেই। 805456 এই নাম্বারটা এছাড়াও আপনি আপনার সেভ করে রাখতে পারেন। আপনার বিভিন্ন যে কোনো প্রয়োজন আপনি নোট করলে আর কি আশা করি ভালো কোনো রেসপন্স পাবেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। যাদের যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা হচ্ছে আমার সাথে কথা বলে ভর্তি হইতে পারবেন, সমস্যা নেই। ওকে, নাম্বারটা আপনারা রেখে দেবেন। এরপরে যে আমাদের দেখেন টাইপটা আসতেছে, যে পরীক্ষা আপনাকে বলে দিবে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার কথা বলবে, এবং সাথে কি দিয়ে থাকবে বলেন তো? বর্গের পার্থক্য দেয়া থাকবে। যদি প্রশ্নে আপনি দেখেন যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য বের করতে বলে, কি বলে বলেন তো? বর্গের পার্থক্য বের করতে বলে, বা বর্গের পার্থক্য দেওয়া 2টা সংখ্যা আপনাকে বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, দেখেন আপনি একটা জাস্ট মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি বলেন তো? বড় সংখ্যা। যেহেতু পরপর এখানে বা ক্রমিক, তার মানে একটা সংখ্যা পারলে আর একটা তো আপনি পারবেন। তাহলে বড় সংখ্যাটা হবে হচ্ছে আমাদের যেই বর্গের পার্থক্যটা দেয়া থাকবে, এই পার্থক্য ধরেন x, এর সাথে আপনি 1 যোগ করবেন, করে 2 দ্বারা কি করবেন? ভাগ করে দিবেন। করে দিলে যেই মানটা পাবেন সেটা আপনার কি হয়ে যাবে বলেন তো?
অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ যেটা আপনার দেয়া থাকবে বর্গের পার্থক্য, যেহেতু এটা এমসিকিউ আসে আমরা সহজেই শিখবো যে আমরা মেন নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। যে সংখ্যাটা দেয়া থাকবে তার সাথে আপনি এক যোগ করবেন, তার সাথে কি করবেন, এক যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, করলে যেটা পাবেন সেটাই হচ্ছে আমার বড় সংখ্যা। আর বড় সংখ্যা থেকে তো আমরা স্বাভাবিক, যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে বড় সংখ্যা থেকে যদি আপনি এক মাইনাস করেন তাহলে কি পেয়ে যাবেন বলেন তো, ছোট সংখ্যাটা পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি, যেই সকল ম্যাথে আপনার ওই যে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য দেয়া থাকবে, সেই ক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে এই যে পার্থক্যটা দেয়া আছে এর সাথে কি করবেন বলেন তো, এক যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবেন। তাহলে এই ক্ষেত্রে দেখেন 33 যোগ 1 34 ভাগ 2 সমান কত বলেন তো, 17। তাহলে বড় সংখ্যা হচ্ছে আপনার 17, ছোট সংখ্যার সাথে কি বলেন তো এক কম হবে, তাহলে সেটা কত, 16। আপনার প্রশ্নে দেখে বলছেন পরপর দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে কত বলেন তো, 33। আর তাহলে সংখ্যাগুলা কি কি, তাহলে আপনি কি পেয়ে গেলেন, এই যে 17 এবং 16, এই 17 এবং 16 হচ্ছে আপনার জন্য কি বলেন তো অ্যান্সার। অর্থাৎ যে পার্থক্য দেয়া থাকবে তার সাথে এক যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমার কি বলেন তো, সেটা হচ্ছে আমার জন্য বড় সংখ্যা, আর ছোট সংখ্যা তো তার চাইতে এক কম হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কমেন্টসটা দেখলাম যে যেটা ছিল আর কি, একটু উপরে দেখেন তো, এটা একটু মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় আসে। এটা আমরা আর একটু সহজ করে শিখেই ফেলি, তাহলে এটা আমি সমাধান করে দিই। আপনি আপনাদের কমেন্টসটা দেখলাম পরে আর কি, যে পরপর তিনটা সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফলটা কত হবে। তো এটা কিন্তু সহজ আছে, 4 5 6 হচ্ছে আপনার তিনটা সংখ্যা, 4 5 এবং হচ্ছে 6। 120 দিয়ে আসে, বিশেষ আসছে 32 বিশেষ আসছিল এটা। যেমন দেখেন 4 5 কত বলেন তো 20, আর 6 বিশাং কত হয়, 120 হয়। এই তিনটাকে যোগ করলে 5 4 9 আর 6 কত হয় বলেন তো, 15 হয়। তো এটা একটু আমি আরেকটু আপনাদের সহজ করে দিই। যেমন দেখেন 120 এর ক্ষেত্রে আপনি যেটা করবেন, পরপর তিনটি যদি সংখ্যা থাকে তাহলে সেটাকে আপনারা কি করবেন, আহ, উৎপাদকে বিশ্লেষণ করবেন। আমি আরেকটু এই পাশে দিই তাহলে ভালো। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি দেখেন, 2 পাচ্ছি। 60 দুগুণে কত বলেন তো, 120। তারপরে দেখেন 2 দ্বারা করলে কত পাচ্ছি বলেন তো, 30 পাচ্ছি, তাই না? 2 দ্বারা করলে আমি কিন্তু এরপরে 30 পাচ্ছি। এরপরে আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি বলেন তো, 2 দ্বারা ভাগ করলে আমি 15 পাচ্ছি। এরপরে দেখেন 3 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি বলেন তো, 5 পাচ্ছি। 3 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি বলেন তো, 5 পাচ্ছি। ওকে। তো এটা আপনার সহজ নিয়ম হচ্ছে, যদি এরকম আসে তাহলে দেখবেন যে আপনি এভাবে ভাগ করবেন, করে আহ, ওই নিয়মে করবেন। ওইটাতে করলে আরেকটু প্রশ্ন বড় হয়ে যাবে যদি আপনি মাল্টিপ্লিকেশন করতে যান। তাহলে দেখেন 2 দুগুণে কত বলেন তো, 4। 2 দুগুণে হচ্ছে 4। তারপরে 3 দুগুণে কত বলেন তো, 6। আর এই যে আপনার এক্সট্রা থেকে যাচ্ছে কত বলেন তো, 5। তাহলে এই যে তিনটা সংখ্যাকে আপনি গুণ করলে কি পাচ্ছেন, 120ই পেয়ে যাচ্ছেন। দেখেন যেমন হচ্ছে 4 গুণন 5 গুণন 6 সমান হচ্ছে কত বলেন তো, 120। এই যে আমার তিনটা সংখ্যায় নিয়ে আসতে হবে, এই কারণে কিন্তু আমি তিনটা সংখ্যায় নিয়ে আসছি। যদি আমাকে দুইটা সংখ্যা বলতো তাহলে এই তিনটাকে আমি গুণ করতাম, 2 দুগুণে 4, আর 4 দুগুণে কত বলেন তো, 8। আর এরপরে হচ্ছে 3 5 কত, 15। 8 এবং 15, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমারটা আসতো। কিন্তু যেহেতু তিনটা সংখ্যা বলছে, পর পর বলছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 4 5 6 হবে, এটা মাথায় রাখা ভালো। তাহলে সেই তিনটাকে যোগ করে আপনি 15 পাবেন। হুবহু 120 দিয়ে মাঝে মধ্যে ম্যাথ আসে। আর না হলে আপনি এইভাবে মাথায় রাখতে পারেন, অথবা এভাবে রাখতে পারেন যে এক্স ইন্টু আর একটা কত, এক্স প্লাস ওয়ান, আর একটা কথা বলেন তো, এক্স প্লাস টু। এটা আপনি গুণ করলেও পেয়ে যাবেন। তাহলে এটাকে ফার্স্টে গুণ করবেন, তারপর আবার এটার সাথে গুণ করবেন, করলে দেখবেন যে 120 আসবে। বাট সেই ক্ষেত্রে আপনার ম্যাথটা তুলনামূলক বড় হয়ে যাবে। বাট যোগের ক্ষেত্রে আপনি ওইভাবে করলে সেটা আপনার জন্য বেশি সহজ। তো আমরা হচ্ছে গুণের ক্ষেত্রে কি করব, এই যে এইভাবে ফ্র্যাকশন করে ফেলবো, যে ভেঙে ফেলে আমরা দেখবো যে কি আসে। 120কে ভাঙালে আমার 2 দ্বারা আসতেছে, তারপর এভাবে ভাগ করলে আপনি দেখবেন যে 4 5 এবং 6টা চলে আসে। ওকে, আমরা আমাদের ক্লাসের পরের অংশে যাব। দেখেন
এরপরে কিছু ম্যাথ থাকে শেষের দিকে আমরা আসছি, আর দুই একটা ম্যাথ আছে আমাদের, দুই ধরনের ম্যাথ আছে আর কি। তাহলে আমাদের কিন্তু নাম্বার রিলেটেড সব ম্যাথ কভার হয়ে যাবে। ফার্স্ট কথা হচ্ছে দেখেন, যত তত যদি দেয়া থাকে, কি থাকে বলেন তো, যত তত প্রশ্নের মধ্যে দেখবেন যে যত তত দেয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে সংখ্যা দুইটা দেয়া থাকবে তাদেরকে আপনি যোগ করে দুই দ্বারা কি করে দিবেন, ভাগ করে দিবেন, তাহলে কিন্তু আপনি সংখ্যাটা পেয়ে যাবেন। যেমন একটা প্রশ্নে আসলে আপনারা বুঝতে পারবেন, দেখেন যে একটি সংখ্যা 100 থেকে যত বড় আর 320 থেকে কি বলেন তো তত ছোট, এই যে আপনি যত এবং ততটা পাচ্ছেন, তারপর বলছে সংখ্যাটা কত হবে। নিয়ম হচ্ছে এই দুইটা সংখ্যার গড়টাই হবে কি বলেন তো আমাদের ওই সংখ্যা, অর্থাৎ এই 100 এবং 320কে যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করব। 320 যোগ হচ্ছে কত বলেন তো 100, ভাগ হচ্ছে 2, যেটা আসবে সেটাই আমার ওই সংখ্যা। তাহলে 420 ভাগ 2 সমান কত হয় বলেন তো, 210। তাহলে এই ক্ষেত্রে আমার এই সংখ্যাটা কত হয়ে যাবে বলেন তো, 210 হবে আমার অ্যান্সার। এটা আমি আবার একবার বলবো, যেই সকল ম্যাথে আমাকে বলবে যত এবং তত দেয়া আছে এবং সংখ্যাটা বের করতে বলবো, অনেকবার আসছে এই প্রশ্নটা আপনার বিভিন্ন জব এক্সামে অসংখ্যবার আসছে। এটা আপনি যদি বিসিএর বাইরেও যদি আসেন, ব্যাংকের বাইরেও এটা আমার অসংখ্যবার আসে। যে যত তত দেয়া থাকবে সংখ্যা দুটাকে আমরা জাস্ট যোগ করে দুই দ্বারা কি করে দেবো বলেন তো, ভাগ করে দেবো, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, কার্তিক চন্দ্র ভাই, একটু বলে দিছিলাম যে আমার ব্যাংকের যেটা জিরো থেকে হিরো, বেসিক থেকে একবার আপনার অ্যাডভান্স পর্যন্ত ক্লাস হবে। মিনিমাম ক্লাস পাবেন আপনি হচ্ছে 70টার বেশি, মিনিমাম এটা আর কি। এটা হচ্ছে আপনার জন্য ক্লাস ব্যাংক বেস আর কি। আর এর সাথে আপনি ধরেন প্রত্যেকটা ক্লাসের এরকম প্রত্যেকটা সাবজেক্টের রেডি পিডিএফ পাবেন। আর সাথে হচ্ছে আপনার লাইফ টাইম আপনার জন্য ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনি একবার করে না বুঝলে বা এখন পড়লেন পরীক্ষার আগে আবার রিভাইজ দিতে পারবেন, সেটা একটা ইস্যু। আর একসাথে আপনার ফ্রিলি রিটেন এবং ভাইবা তিনটাই কমপ্লিট, অর্থাৎ একবারে বেকার বান্ধব আর কি, যে আপনার জন্য যাতে মানে এই 1000 টাকা হচ্ছে কোর্স ফি, এটা ফিক্সড আপনার জন্য। যারা ভর্তি হবেন এই পেজেও নক করতে পারেন, আমি রিপ্লাই দিব। অথবা কি বলেন তো, যেগুলার জন্য আপনার হচ্ছে রিটেনের জন্য প্রয়োজন, সেগুলাতে আপনার ধরেন ইংরেজি যেগুলো আছে ওইগুলা শিটে আপনি দেখবেন যে ইংরেজি বাংলা দুইটাই দেওয়া আছে যেগুলাতে আপনার প্রয়োজন। বাট যেগুলো আপনি একবারে সহজ একটা লাইন, এটা তো বাংলা ইংরেজি যেটা দেখে আপনি প্রশ্ন করে বুঝতে পারবেন, এগুলাতে আপনার বাংলা ইংরেজি নিয়ে কোনো প্যারা নাই। ওকে, যারা ভর্তি হবেন পেজে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি বলছিলাম, ওইটাতে নক করবেন। ফি ফিক্সড হচ্ছে 1000 টাকা এককালীন, এরপরে আর ফি দিতে হবে না। ওকে, ঈদের আগে আর একটা ক্লাস হবে, আর মেইনলি এরপরে হচ্ছে 1 তারিখ থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে। তো এইটা একটু আপনারা বলেন দেখি, 2 নাম্বার ম্যাথটা আপনারা কারা কারা পারেন, একটু 2 নাম্বার ম্যাথটা আপনারা করবেন, 2 নাম্বার ম্যাথটা দেখি কারা কারা পারেন। আপনারা সবাই কষ্ট করে আমাকে 2 নাম্বার ম্যাথের অ্যান্সারটা দিবেন, দেখি কারা কারা পারেন। ভাই ক্লাসের সব আপডেট হোয়াটসঅ্যাপে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড করছি। আমার দায়িত্ব আপনাকে বলা, আমি আপনাকে 15 দিনের রুটিন সবসময় দিব। বাট ঈদ একটা ইস্যু, তাই না, 2-3 দিন পরে ঈদ, আমি চাইছিলাম আপনাদের যে অন্তত 2টা ক্লাস নিয়ে আপনাদেরকে হচ্ছে বাংলা সাহিত্যটা পড়া দিতে চাইছিলাম। বাংলা ফুল সাহিত্য আপনারা দেখবেন কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ব্যাংকের জন্য আপনার যতটুকু সাহিত্য পড়তে হবে ফুল কালকে আপনারা সবাই পেয়ে যাবেন যারা ভর্তি হয়েছেন ইনশাল্লাহ। এর বাইরে আপনাকে আর কোনো কিছু পড়তে হবে না, এটা কালকে আমি দিয়ে দেবো আপনাদের। বাংলা ইংরেজি মিক্সড হবে, যেখানে আপনার ইংরেজি লাগবে সেখানে ইংরেজি হবে, যেখানে ম্যাথ বাংলা লাগবে সেটা যেটা বাংলা দ্বারা কভার হবে সেটা বাংলাই হবে। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু একবারে সহজে যতটা থাকতেছে। আমি কিন্তু ম্যাথের হচ্ছে আপনার ব্যাংকের বাইরেও যেগুলো ম্যাথ প্রয়োজন এগুলো আমি একটু পড়াই দিতে চাই, এই জন্য আপনাদের কিন্তু এক্সট্রা রাখছি এগুলো, নাহলে তো আমি আরো 60 কাট করতে পারতাম। তাহলে 200 আর 800, 1100 অর্ধেক হচ্ছে কত, 550 হচ্ছে আমার জন্য অ্যান্সার। ওকে, এরপরে আসেন দেখেন, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কিত আমাদের প্রশ্ন আসে মাঝে মধ্যে, যে কোনটা হচ্ছে আপনার লার্জার আর কোনটা হচ্ছে আপনার জন্য কি বলেন তো লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার, তাই না, লার্জেস্ট অ্যান্ড হচ্ছে স্মলেস্ট নাম্বার। লার্জেস্ট আর হচ্ছে স্মলেস্ট নাম্বার। তো আমরা একটা জাস্ট দেখবো তাহলে আমরা পারবো কিন্তু। যেমন দেখেন 36 নম্বর ম্যাথ যেটা আমাদের বলা আছে, যে 0123 দ্বারা গঠিত লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট সংখ্যার মধ্যে কি বলছে বলেন তো পার্থক্যটা কত, ডিফারেন্সটা আমার কত এখানে স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট নাম্বারের ক্ষেত্রে।
তো আপনি যখন বৃহত্তম সংখ্যা গঠন করবেন বা লার্জেস্ট নাম্বার গঠন করবেন, তখন মনে রাখবেন যে সবসময় বড়টা আমার আগে বসবে। তাহলে সবচাইতে বড় কত বলেন তো? 3। তারপরে বড় কত? 2। তারপরে বড় কত? 1। তারপরে বড় কত বলেন তো? 0। তাহলে লার্জেস্ট নাম্বারের নিয়ম হচ্ছে আপনার কি হবে, প্রথমে বড়টা বসবে, এরপর ধাপে ধাপে ক্রমান্বয়ে ছোটটাতে যাবে। এটা হচ্ছে আমার লার্জেস্ট নাম্বার। আর স্মলেস্ট নাম্বারের নিয়ম হচ্ছে যে এটাও আপনার ক্ষুদ্র থেকে কি হবে, লার্জেস্টের দিকে যাবে। বাট শূন্য যদি থাকে তাহলে প্রথমে শূন্য বসবে না, শূন্যটা আপনার সেকেন্ডে বসবে। কারণ ড্যানের শূন্যর কোনো কি নাই বলেন তো? মান নাই। এই কারণে শূন্যটা সবচেয়ে ছোট হলেও আমার কি হবে, সেকেন্ডে বসবে। তাহলে শূন্য বাদ দিলে ক্ষুদ্র হচ্ছে আমার জন্য 1। তাহলে 1 এর পরে আমার কি বসবে? 0 বসবে। তারপরে ক্ষুদ্র কত? 2। তারপরে কত বলে বড় হচ্ছে 2। তারপরে কত বলেন তো? 3। তাহলে এই যে বৃহত্তম সংখ্যাটা আমরা পাইছি 3210, স্মলেস্ট নাম্বার হচ্ছে আমার জন্য 1023। কেন 0 পরে বসলো? কারণ যদি ডানে থাকতো শূন্যর কোনো মান থাকতো না, শূন্যটা সবসময় সেকেন্ড অপশনে বসায় আমাদের বাকিগুলা ঠিক থাকবে। এখন এই দুইটা সংখ্যার আমাকে কি বলছে, ডিফারেন্সটা কত? তাহলে আমি জাস্ট মাইনাস করে দিব যে 3210 মাইনাস হচ্ছে 1023। আমি যেটা পাবো সেটাই আমার জন্য কি বলেন তো? অ্যান্সার। এইটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার, যেটা আসবে সেটা আমরা করে ফেলবো। এটাই আমার জন্য কি বলেন তো? অ্যান্সার। হ্যাঁ যাবে ভাই, সিএফ চৌধুরী যে কোনো জবের জন্যই যাবে, আপনি সেম ভাবে ক্লাসগুলো পাবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমার যেইটা মাইনাস করে আসতেছে, এই যে আপনারা ম্যাথে অনেক ভালো, 2187 আমার যেটা আসতেছে সেটা আমার জন্য কি বলেন তো? অ্যান্সার। তাহলে আমি কিন্তু এটা করি নাই, আমার ব্রেন নষ্ট করি না, আপনারা করে ফেলছেন। 2183। তাহলে লার্জেস্ট নাম্বার অ্যান্ড স্মলেস্ট নাম্বার হচ্ছে দিয়ে আমাদের এরপরে যত কথাই বলুক না কেন জিনিস সেম। লার্জেস্ট হইলে সর্বপ্রথম আমার বৃহত্তম সংখ্যা বসবে, এরপরে ধীরে ধীরে ক্ষুদ্রতম সংখ্যা যাবে। আর স্মলেস্টের ক্ষেত্রে প্রথমে শূন্যটা দিব না, শূন্যটা আমরা জাস্ট হচ্ছে সেকেন্ডে দিব, দিয়ে আমরা বাকি অংশগুলা পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের মেইন কথাবার্তা। তো এই কথাগুলাই যদি আপনি মানে অতিরিক্ত কিছু পড়লে আপনি অনেক কিছু পড়তে পারবেন, বাট এইটুকু করলেই আপনার জন্য কি হয়ে যাবে বলেন তো? আপনার এই যে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় যে এই জিনিসগুলো আমার প্রয়োজন, তাহলে দেখবেন যে আপনি নাম্বার থেকে কিন্তু চলে আসবে। আমরা তাহলে আজকে শিখলাম, আমাদের দেখেন যত তত দেয়া থাকলে সেটা আমরা বের করতে পারবো, লার্জেস্ট স্মলেস্ট থাকলে সেটা আমরা পারবো। যদি আমার ক্রমিক পূর্ণ বর্গ সংখ্যার বর্গের পার্থক্য দেয়া থাকে সেটা আমরা শিখে ফেলছি। তারপরে হচ্ছে কি বলেন তো, কনজিকিউটিভ যে নাম্বারটা আমাদের আছে সেটা যোগফল গুণফল যেটাই দেখে আমরা বের করতে পারছি। ভাজক সংখ্যাটা আমরা কিন্তু এর মধ্যে শিখে ফেলছি। তারপর হচ্ছে আমাদের কি রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার যেটা, সেটা কিন্তু আমরা শিখে ফেলছি। এর বাইরে আমাদের কিন্তু প্রাইম নাম্বার এবং কো প্রাইম নাম্বার এটাও কিন্তু আমরা শিখে ফেলছি। ক্লাস কিন্তু 1 ঘন্টা নিচে, বাজে তো বিজ্ঞাপন বা ইত্যাদি ইত্যাদি কথা বলছি। এরপরে আমরা কিন্তু দেখেন ফ্যাক্টর বলেন বা আপনার হচ্ছে এই যে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার, তারপর হচ্ছে এই যে বেসিক কথাবার্তাগুলো ছিল, কনজিকিউটিভ নাম্বার, রিমাইন্ডার, ডিফারেন্স, সাম, টোটাল, বা আপনার ওড ইভেন, জোড় বেজোড় থেকে আমাদের কিন্তু আসে, ইন্টিজার থেকে আসে। এই যে মেইন কথাবার্তাগুলো যেটা ছিল, এইগুলাই কিন্তু আপনার হচ্ছে নাম্বার রিলেটেড যে ম্যাথগুলো থাকে এখান থেকে আপনার হচ্ছে সবকিছু সহজ হয়ে যায়। আচ্ছা, আসাদুজ্জামান খান বলছে আর একবার বলার জন্য। ভাই জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে এগুলো একবারে সহজ জিনিস, আপনাকে আমি আবার একবার বলবো, সমস্যা নাই না বুঝলে। বলছে ধরেন আপনার কাছে 3টা নোট আছে, একটা হচ্ছে 1 টাকার নোট, একটা হচ্ছে 5 টাকার নোট, আর একটা হচ্ছে ধরেন 2 টাকার নোট। আপনাকে এখন যদি বলে যে এই যে 3টা দেয়া আছে এটার বৃহত্তম ভাবে তুমি সাজাও, তাহলে লার্জেস্ট নাম্বারটা কি হবে বলেন তো? সবচাইতে বড় টাকার নোট কোনটা? 5। তার মানে এটা আপনি শুরুতে আনবেন। তারপরে বড় কোনটা? এই দুইটার মধ্যে বড় কোনটা? 2। তারপরে কত? 1। তাহলে এই যে এইটাই হচ্ছে এই 3টা সংখ্যা দ্বারা গঠিত আপনার জন্য কি সংখ্যা বলেন তো? বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে তো বড়, লার্জেস্ট নাম্বার। এখন যদি বলে ক্ষুদ্রতম কি হবে, যেটা বলবে সেটা আপনি আগে নিয়ে আসবেন। বৃহত্তম জন্য এই জন্য 5 আগে নিয়ে আসতেন। এখন যদি ক্ষুদ্রতম বলে, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কত? 1। এরপরে কত বলেন তো? 1 বাদ দিলে 5 এবং 2 এর মধ্যে ক্ষুদ্রতম কত? 2। তারপরে তো 5 থাকতেছে, তার মানে 125টা আমার জন্য হচ্ছে ক্ষুদ্রতম। আর এই 521টা হচ্ছে আমার জন্য কি বলেন তো? বৃহত্তম। এখন আমাকে বলতে পারে যে দুইটা লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বারের মধ্যে পার্থক্যটা কি হবে, এটা বের করার কথা বলতে পারে। তাহলে আমরা কি করব? পার্থক্যটা বের করে ফেলবো। যেমন দেখেন 37 নম্বরে বলছে 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল যোগফল কত? তাহলে বৃহত্তম সংখ্যা 4 হচ্ছে সবচাইতে বড়। তাহলে দেখেন 4 3 2 1 0, এটা হচ্ছে আমার জন্য বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্র সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে 0। বাট বামে 0 থাকলে দাম থাকবে না, এই জন্য শূন্যটা আমরা সেকেন্ডে বসাবো। তাহলে সেকেন্ড হচ্ছে 1, তারপরে 0 2 3 4 এভাবে বসাইছি।
এই দুইটার যোগফল বের করতে বলছে, আমরা যোগ করছি, এটা আমার জন্য অ্যান্সার। বিয়োগফল বের করতে বললে আমি বিয়োগফলটা বের করতাম। ওকে, আর একজন বলছে আমাকে, দেখেন যে রিকারিং আর হচ্ছে কি বলেন তো, আমি কমেন্টসটা হারাই ফেললাম। রেজওয়ান ভাই বলছে আমাকে যে রিকারিং আর নন রিকারিং জিনিসটা হচ্ছে একটু বুঝান। ওকে, এটা আমি একটু বুঝাবো আপনাকে, আমি ওইখানে গিয়ে বুঝাই আপনাকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কমেন্টসে স্যারটা এগুলো বলতে হবে না, সমস্যা নাই, ভাই বললেই হবে। আমি হয়তো আপনাদের অনেকের জুনিয়রও হইতে পারি, সিনিয়রও হইতে পারি, রিসেন্ট হয়তো, এই আর কি, জাস্ট আমি 1 বছর আগে আপনাদের সাথে ছিলাম, এখন হয়তো পড়াচ্ছি, ডিফারেন্স এটাই আর কি। ওকে, তাহলে বলছে দেখেন যে রিকারিং আর নন রিকারিং, যেটা আর কি, যে পুনরাবৃত বা পুনরাবৃত না, অর্থাৎ কোনো একটা সংখ্যা আমার যদি রিপিট হয়, ভগ্নাংশের পরে ধরুন রিপিট হচ্ছে, রিপিটটা কিভাবে হইতে পারে দেখেন। একটা আমি বললাম আপনাকে, ধরেন 1.414, দশমিকের পরে এটা চলতে আসে দেখেন, আবার পরের সংখ্যাটা আমার আসছে 414, আবার আসছে দেখেন 414, আবার আসছে দেখেন 414, এই যে এইভাবে চলতে আসে। এটা হচ্ছে আপনার কি বলেন তো পুনরাবৃত সংখ্যা বলে, অর্থাৎ দশমিকের পরে একটা সংখ্যা শুরু হয়েছে কিন্তু শেষ হচ্ছে না, কিন্তু এখানে একটা কমন ফরম্যাট আছে যে একটা পর্যায়ে গিয়ে সেটা রিপিট হচ্ছে। যেমন দেখেন এই যে 414, আবারও কি পাচ্ছেন, 414 পাচ্ছেন, 414 পাচ্ছেন, 414 পাচ্ছেন। এই যে বারবার একটা জিনিস আসতেছে, এই যে কি হচ্ছে, রিপিট হচ্ছে, এটাকে আপনি বলবেন হচ্ছে পুনরাবৃত সংখ্যা বা রিকারিং নাম্বার। এটাকে আপনি কি বলবেন, রিকারিং নাম্বার বলবেন। এটাকে আপনি কি বলবেন, রিকারিং নাম্বার বলবেন। যদি রিপিট হয়, এই যে রিপিট হয়েছে, রিপিটটা এরকম হইতে পারে 1.34, 34, 34, 34, তাই না, যেভাবেই হোক না কেন, যদি রিপিট, আপনি দেখে বুঝতে পারবেন যেখানে রিপিটেশনটা ঘটছে, সেটাকে আপনি রিকারিং নাম্বার বলবেন। আর যদি রিপিট না হয়ে যে পায়ের মানের মতো হয়, দেখেন পায়ের মানের ক্ষেত্রে দেখেন আপনি কোনো রিপিট নাই, কিন্তু এখানে কি হয়েছে, 14, তারপর 15 অথবা 14159265 এগুলা কিন্তু কি হচ্ছে, ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এখানে দেখেন 414213, এই প্রত্যেকটাই কি বলেন তো ভিন্ন ভিন্ন, কোনো কাপল এখানে নাই। এই কারণে এটাকে আমরা কি বলতেছি, নন রিকারিং বলতেছি, তাই না, এরা হচ্ছে কোনো কাপল না, এই কারণে এদেরকে আমরা নন রিকারিং বলতেছি। আর যদি সেম জিনিস আমার বারবার রিপিটেশন ঘটতো, তাহলে সেটাকে আমি হচ্ছে কি বলবো বলেন তো, নন রিকারিং বলবো। রিকারিং আর নন রিকারিং আমি আপনাকে আশা করি ক্লিয়ার। জোড় বিযোগ ভাজক সংখ্যা এটা আসে না, হ্যাঁ, জোড় ভাজক সংখ্যা বা বিজোড় ভাজক সংখ্যা এগুলো আসে না, সারা জীবনে হয়তো একবার আসছে, এখন আর আসে না। যেগুলো আপনার প্রয়োজন নাই সেগুলোর জন্য আপনি আলাদা আলাদা নিয়ম করে আপনার মাথা নষ্ট করবেন না। আপনার জব পাইতে গেলে আপনাকে সব জানতে হবে, জিনিসটা এরকম না, বাট আপনাকে বুঝতে হবে যে এই অধ্যায়ে আমার দেয়া আছে হচ্ছে ধরেন 70+ ম্যাথ, কথার কথা 70+ নিয়মের ম্যাথ। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে প্রশ্নই আসে না, ধরেন কথার কথা একটা প্রশ্ন আসে কালে ভদ্রে, সেটা আবার 5-7টা টপিক্স থেকে। এখন আপনি 70টা জিনিস জানলে আপনার জন্য ভালো, জানার কোনো শেষ নাই, এটা আমরা জানি। বাট আপনি ধরেন একজন কি অ্যাডমিশন, সরি, আপনি হচ্ছে জব ক্যান্ডিডেট, আপনার টেকনিকটা হবে কি বলেন তো আলাদা, যে আপনি কম পড়ে যাতে বেশি নাম্বার করতে পারেন। আপনার কাজ হচ্ছে এই 70টা টপিক্স থেকে যে যে 10টা আমার জন্য ইম্পর্টেন্ট, এই 10টা পরীক্ষা আসে, এইটা আপনি জানেন না। এটা আপনি জানেন না, কারণ হচ্ছে যে আপনি এখনো অ্যাভেলেবল যথেষ্ট পরীক্ষা দেন নাই বা সামনের দিকে যান না। এটা হয়তো আমরা যারা পরীক্ষা দিয়ে আসছি, আমরা জানি যে আপনাকে এই টপিক্স থেকে কোন জিনিস পড়তে হবে এবং কোন জিনিস পড়তে হবে না। আপনি কিন্তু মেনলি এই জন্য আমার কাছে আসছেন, যে আপনার প্রিপারেশনটা যাতে আরেকটু কি হয়, গোছালো হয়। আমরা তো মানুষ, তাই না, আপনি একটা অধ্যায় করতেছেন, আপনি সংখ্যা থেকে আমি দেখছি বইয়ে দেওয়া আছে ধরেন আপনার 73 ধরনের ম্যাথ। এখন একটা অধ্যায় আপনি আমি 73টা নিয়ম বুঝার, আপনি 73টাই বুঝবেন, কালকেও পারবেন, বাট 1 থেকে 6 মাস পর যখন আপনার পরীক্ষা হবে আপনি ভুলে যাবেন। তো এই জন্য আমরা চেষ্টা করব যে যেই জিনিসগুলো আমার জন্য পরীক্ষায় কমন উপযোগী বা বারবার আসে, এইগুলা যাতে আমি মোটামুটি পারি, তাহলে আমার জন্য কিন্তু জব পাওয়াটা ইজি হয়ে যাবে। ওকে, কৌশিক ভাই বলছেন টেলিগ্রামে অ্যাপ ওপেন করতে। টেলিগ্রাম অ্যাপ আছে ভাই, সমস্যা হচ্ছে যে আমরা নিজেরা সবাই নিজেদের জায়গাতে সৎ না। আপনার কথা আমি বুঝতে পারছি,
যে আমি প্রত্যেকটা যদি দেশ সারা জীবন থাকবে, তো এইটা তো ধরেন যে ফাঁকিবাজের মতো একটা জিনিস হয়ে গেল। আপনি প্রতিদিনের পড়া প্রতিদিন যদি না পড়েন, তাহলে তো এই পড়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে সপ্তাহে 3 থেকে 4টা ক্লাস থাকবে, একটা ক্লাস শেষ হবে, ক্লাসে বুঝাই দেবো, আপনাকে আমি সেই পিডিএফটা দিয়ে দিব। আপনি এই পিডিএফটা পড়ে ফেলবেন, সুন্দর করে নিজের মতো করে একটা নোট করে ফেলবেন। তাহলে আপনার পড়া কিন্তু ডাবল হয়ে গেল, এই পড়ার জমিও থাকলো না। এটা তার পরবর্তীতে আপনার প্রতিদিন প্রয়োজন। এই যে যেহেতু আপনি নোট করে ফেলছেন, নিজে থেকে পড়ে ফেলছেন, আপনার কিন্তু একটা সুন্দর প্রস্তুতি হয়ে গেছে। আপনার পরবর্তী সিনিয়র অফিসার এক্সামের জন্যই যারা ভর্তি হয়েছেন মেইনলি, আপনার সিনিয়র এক্সাম কিন্তু অবশ্যই নভেম্বরের আগে হবে না। তো নভেম্বরের আগে আমরা কিন্তু মোটামুটি 5 মাসের মতো একটা বেটার সময় পাচ্ছি। এই সময়ের মধ্যে আপনার একবারে কনক্রিট একটা প্রিপারেশন যাতে হয়, যে আপনি যাতে পরীক্ষায় বসতেই দেখবেন যারা জব পায়, আমি আমার উদাহরণ দিলামই না, যারা জব পায় দেখবেন যে কি হয়েছে, আজকে হয়তো অফিসার ক্যাশে রেজাল্ট দিছে, ওকে সে কোয়ালিফাইড। 2 দিন পর দেখছে অফিসার জেনারেল দিছে, ওকে সে কোয়ালিফাইড। 3 দিন পর দেখেন যে সিনিয়র অফিসার দিছে, সে কোয়ালিফাইড। কারণ হচ্ছে তার মধ্যে সেইটুকু প্রস্তুতি হয়ে গেছে। এটিতে হয়তো পদ সংখ্যা কম, সেটা যে কোনো কিছু হইতে পারে, এটা একটা রেগুলার সার্কুলার নাই, বাট এই 3টা পরীক্ষা আপনার রেগুলার হচ্ছে। তো যখন আপনার একটা সলিড প্রিপারেশন হবে, আপনি যেখানেই বসবেন সেখানে একটা গোছানো কোপ দিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনার জব হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জন্য আমরা চেষ্টা করবো যে আমাদের প্রিপারেশনটা যাতে সলিড হয়, যে যেটা আমাকে পড়তেই হবে সেটা আমি পড়বো, যেটা প্রয়োজন কম সেটা আমি একটু কম পড়ার চেষ্টা করব। কারণ দিন শেষে আমরা মানুষ, আমাদের পড়াশোনার বাইরে ব্যক্তিগত লাইফ আছে। আপনার, আমি নিজেও বেকার ছিলাম আর কি। তো দেখবেন যে আপনি যখন জব পাবেন না, এটাকে তো বেকারই বলে, তাই না? এই লাইফটা আপনার জন্য কষ্টকর। দেখবেন যে যারা জব পায় নাই, তারা হচ্ছে বাসায় গেলে মানুষ জিজ্ঞেস করবে, কি রে বাপ, এত টাকা দিচ্ছে, কি করতেছিস, এখনো জব পাস নাই, এই সেই বিভিন্ন বার্তা কথাবার্তাগুলো আসে আর কি। তো জব পাওয়ার আগে পর্যন্ত আপনাকে একটু কৌশলী হইতে হবে, যে যাতে এক্সাম হলে আপনি আপনার সেরাটা দিতে পারেন। তো যেহেতু আমরা মানুষ, আমাদের বিভিন্ন কাজ থাকবে, বিভিন্ন দায়িত্ব থাকবে। আপনার ধরেন যে সব দিন সমপরিমাণ পরীক্ষা হবে না। একদিন গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, একদিন বাবা মা আপনাকে হচ্ছে ফোন দিয়ে বলছে উল্টাপাল্টা কথা, আর একদিন গ্রাম থেকে কেউ একজন আছে, হ্যাঁ, আপনার গ্রাম থেকেও বলবে কিছু মানুষ, যে সারাজীবন পড়াশোনা করলো, বাপ মা এত টাকা পয়সা খরচ করছে, এখনো চাকরি টাকরি পায় না। বাট তারা তো জীবনে কোনো জবের এক্সাম দেয় নাই, তারা তো আর এই ব্যস্ততাটা বোঝে না। তো বিবিধ কারণ আপনার লাইফে থাকবে, আপনি শুধু কন্টিনিউয়াসলি পড়তেই পারবেন এরকম না, বা পড়লে আপনি ভুলে যাবেন। এই জন্য আমি মনে করি যে কম কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, আপনার 100% পড়াটা হচ্ছে জ্ঞানের কাজ। ওকে, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে। ভাই, ব্যাংকের ক্ষেত্রে শুধু এক্সাম দিয়ে আবেদন করা যায় না। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা 10 মিনিট প্রশ্ন নেব, কারণ পেজের পরে আর থাকবে না। 10 মিনিট পরে হচ্ছে যে আমরা শেষ করবো। 10 মিনিট আপনাদের বিভিন্ন প্রশ্ন আর কি, জব রিলেটেড যে কোনো প্রশ্ন, ক্লাসের বাইরে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, ক্লাসের বাইরে অথবা ব্যাচ নিয়ে। ব্যাংকে আবেদনের ক্ষেত্রে আপনার রেজাল্ট প্রকাশ হওয়া আবশ্যক। রেজাল্ট প্রকাশ না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর ক্যাশের এক্সাম সামনের মাসে হবে, এডি এক্সামটাও সামনের মাসের শেষের দিকে হইলেও হইতে পারে, ঈদের পরে এটা জানা যাবে। আর পরবর্তী সিনিয়র অফিসার এক্সাম অক্টোবরের শেষে অথবা নভেম্বরে হবে, এটা ধরে আপনারা আগাইতে পারেন, সমস্যা নাই। ওকে, এমডি রাসেল খুব সুন্দর একটা কথা বলছেন, যে আপনি ধরেন আমি সবাইকে সবকিছু বুঝাইতে পারবো না। প্রথম কথা, আমার চেষ্টা থাকে যে কোনো জিনিস, আমি মনে করি যে আমি যখন একজনকে হলেও, মানে আমি ক্লাস নেওয়ার আগে এটা ভাবি যে মানে যে একবারে লাইফে প্রথমবারের মতো এটা দেখতেছে সে পারবে কিনা। আপনি কিন্তু আমার ক্লাসে দেখবেন যে আমি ক্লাসে উল্টাপাল্টা কোনো কথা বলি না। ক্লাসে যে আমি 1 ঘন্টা ধরে কিন্তু নন স্টপ কথা বলে গেছি, আমি কিন্তু থামি নাই। ধরেন চাইলে 5 মিনিট 10 মিনিট জোকস করতে পারতাম, এটা কিন্তু আমি করি নাই, বা উল্টাপাল্টা কথা বলি না। আমি মনে করি 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট আপনি কনসেন্ট্রেশন দিলে ভালো কিছু শিখতে পারবেন। আমি যেটা করি, যে প্রত্যেকটা জিনিস একাধিকবার বলে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করি। এরপরেও কিছু জিনিস আপনি না বুঝতে পারেন, আপনাদের প্রতি উইকে একটা করে আমার ফেসবুক যে গ্রুপে অ্যাড হয়েছেন, আর যেটা আপনাদের পেইড গ্রুপ, সেখানে একটা পোস্ট থাকবে, যে আপনারা এখানে কি করতে পারেন, কমেন্টস করতে পারেন। এখানে আপনারা কমেন্টসে আপনার ওই ক্লাসের উপরে যা বোঝেন নাই সেটা কমেন্টস করে রাখলেন। ক্লাস শেষে বা ওই টপিক শেষে, দিন শেষে আপনার মধ্যে বিভিন্ন কনফিউশন থাকতে পারে, আপনি কমেন্টস করবেন। এখানে দেখবেন যে আপনারই কোনো বন্ধু যদি বুঝে থাকে, তাহলে সে আপনাকে সেখানে কমেন্টসে উত্তর দিয়ে সেটা সাহায্য করবে। আজকে কমেন্টস দেখছে অনেকে করছে, তাতে তারও কিন্তু পড়াটা রিপিটেশন হয়ে গেল। আবার কেউ যদি না বুঝে, তখন আমি সেটা আবার দিন শেষে ওই যে দেখে সেখানে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের সমস্যা হবে না। এরপরেও যদি কেউ কোনো কিছু না বুঝেন, তাহলে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদের সাথে কানেক্টেড আছে। আপনারা রাতে আমাকে মেসেজ করলে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন, দিনে যেহেতু অফিস থাকে। সেখানে আমি আপনার একবারে ছোটখাটো সিম্পল বিষয়, এই সেই ভাই এ হয়েছে, এ করবো কিনা, এই ধরনের বিষয় বললে আপনারা ধরুন অনেক মানুষ যুক্ত থাকবেন, তখন কিন্তু আমার নিজেরও ব্যক্তিগত লাইফ থাকে, তো টাফ হয়ে যাবে। বাট আপনি বুঝবেন যে কোনটা ম্যাচিউর লেভেলে গিয়ে আপনার জিজ্ঞেস করা উচিত, সেটা আমাকে নক করলে আমি তো অবশ্যই অবশ্যই উত্তর দিই, আপনাদের সমস্যা নাই। ওকে।
ক্যালকুলেটর কোনো এক্সামে অ্যালাউ না। সিনিয়র অফিসারে কোনো মাস্টার্স লাগবে না ভাইয়া। আতিক মিয়া সিনিয়র অফিসার কেন, ব্যাংকের কোনো জব এক্সামে আপনার মাস্টার্স ব্যর্থতামূলক না। আপনি শুধু অনার্স পাশেই দিতে পারবেন, সমস্যা নাই। ভিডিওগুলো আজীবন রেকর্ড থাকবে ভাই। যারা ভর্তি হয়েছেন তাদের আলাদা গ্রুপ অলরেডি খোলা হয়েছে, তাদের সেখানে অ্যাড করা হয়েছে, তাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাড করা হয়েছে, এবং ওই ভিডিওগুলো সেখানে ক্লাসে আজীবনের জন্যই থাকবে, কোনো সমস্যা নাই। জুম ক্লাস নিলে, হ্যাঁ, সাকিবুর রহমান সাব্বির যেটা বলছেন জুম ক্লাস নিলে বেটার হয়, জুম ক্লাস নিলে তো আমারও ভালো হয়। সমস্যা হচ্ছে আপনি ধরেন শহরে থাকেন, অনেক মানুষ আমার ব্যাচে ভর্তি, আজকে আপনার একটা স্ক্রিনশট দিয়েছে যাদের হাজবেন্ড ওয়াইফ ইস্যু আছে, অনেকে গ্রামে থাকে, এখন সেইখানে প্রপারলি নেট পায় না, প্রপারলি নেট না পাইলে সেখানে আপনার জুম ব্যবহার করলেও কোনো লাভ হয় না, প্রথম কথা। এটা একটা ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে যে সবার ফোন সম পরিমাণ সাপোর্টেড না। অনেকের ফোন ধরেন যে অনেকের ফোন র্যাম রোমের পরিমাণ কম আছে, সেইখানে তাকে ওই কি করে না বলেন তো, একটা সমান ব্যাকআপ দেয় না, এটা একটা, আবার পরবর্তীতে রেকর্ড দেয়, এটা আর একটা হচ্ছে এক্সট্রা পেইন, এটা একটা ঝামেলা থেকে যায়। আর আমি সবসময় ধরেন দুইটা ফোন রেখে পড়ানোর চেষ্টা করি, এই জন্য আপনাদের সমস্যা হবে না। আবেদন এবং পেমেন্ট পাশাপাশি করলে একসাথে পড়ার কোনো সুযোগ সুবিধা নাই। এটা ধরেন মনে করেন ২ বন্ধু রাত ১২টার দিকে এপ্লাই করবো, একসাথে সিট পড়বে, ২ জন মিলে দেখে, দেখে লিখবো। এগুলা চিন্তা ভাবনা ক্লাস 1 to 5 পর্যন্ত হয়। জব এক্সামে এটা হয় না। জব এক্সামে আপনি যেটা ভরতে পারেন যে ওই যে মেয়ে মানুষ হলে আপনি মনে হয় কি শ্যামলী খাতুন মেয়ে তো, তাই না? আপনি দেখবেন যে ওই পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে আপনার আশেপাশে অসংখ্য ভাইয়া আছে, দানবীর ভাইয়া আছে, তাদেরকে একটু হেসে বললেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইয়ারা ২-৪ টা হেল্প করে আরকি। যদি স্যারের পরিস্থিতি ওইরকম হয়। মেয়েদের জন্য এটা অ্যাডভান্টেজ আরকি। ছেলেদেরও হয়তো করতে পারে, নাও পারে। চেষ্টা করবেন যে একবারে শেষের দিকে ধরেন আপনার ৫৫ মিনিট হয়ে গেছে, আপনি ২-৪ টা প্রশ্ন কনফিউশন আছেন, এরকম ২-১ টা প্রশ্ন জিজ্ঞেস করা যায়। আমরা তো আর কেউই 100% অনেস্ট না, তাই না? এটা অবস্থান বুঝে আপনি করতে পারেন। বাট একসাথে এখন আবেদন করলে একসাথে পড়বেন এরকম না। ইমন ভাই সবগুলাই আপনার হচ্ছে যে যখন আপনি করবেন দেখবেন এগুলো আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। ফেসবুকেই দিয়ে দেয়, হ্যাঁ? ফেসবুকে আপনার দিয়ে দেয়, আবার বিবিতেও আপনি নোটিশ লিস্ট আপনি পেয়ে যাবেন। যে এক্সাম নোটিশে গেলে আপনি ওইখানেও পেয়ে যাবেন। ওকে, যারা ভর্তি হবেন ফাইনালে কথা বলি যে এরপরে আপনার ধরেন কালকেও ক্লাস আছে, বা আমি দিয়ে দেবো, ঈদের আগে ২ টা ক্লাস বলছে, একটা হইছে। আপনারা আমার এই নাম্বারটা এমনিতে ভর্তি হন বা না হন এটা কোনো ইস্যু না। আপনাদের হয়তো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আপনি মনে করেন যে একটা জিনিস বুঝলেন না বা জানলেন না। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ এটা 01794805456। রিকোয়েস্ট হচ্ছে কেউ কল দিবেন না। কারণ হচ্ছে আমি জব করি, হ্যাঁ? জব করি বা ফ্যামিলি ইস্যু। আপনি এমন সময় ফোন দিয়েছেন আমি ব্যাচে পড়াচ্ছি। আপনি টেক্সট করে রাখবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে অ্যান্সার করার জন্য। সেটা রাতে আপনি টেক্সট করবেন, সমস্যা নাই। ও আরেকটা ইস্যু হচ্ছে ক্লাস শেষে আমি ১০ মিনিট করে রাখবো আপনাদের প্রবলেমগুলো বোঝার জন্য। সমস্যা নেই। আমি তো জানি, আমি তো পড়ারগুলা করে আসছি, তাই না? ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে যাদের ক্লাসটা ভালো লাগছে তারা একটু কষ্ট করে ক্লাসে আরেকবার, যারা লাইক দেন নাই তারা একটু লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতেও দেখতে পারবেন। এটা যেহেতু সবার জন্য উন্মুক্ত ছিল, এইটাই আরকি। আমি আপনাদের বেশ কিছু সময় নষ্ট করে ফেলছি। আমি চেষ্টা করছি যে যাতে আপনারা বেশ কিছু জিনিস বুঝতে পারেন। আমি আশা করি যারা ক্লাস করছেন আপনি 50% অন্তত বুঝছেন, ম্যাথে ভালো হন অথবা খারাপ হন। পরবর্তীতে এই ক্লাসটা পিডিএফ দেখে যদি আরেকবার আপনি টেনে, টেনে দেখেন, এই যে ১ ঘন্টার ক্লাসে অনেক কথা থাকে এক্সট্রা। আপনি হয়তো ২-৪ টা জিনিস বোঝেন না। এটা টেনে তখন আপনার রেকর্ড থাকার এটাই সুবিধা। যে পরবর্তীতে আপনি কিন্তু এই ক্লাসটা ১০ মিনিটে রিভাইজ দিতে পারবেন। আপনি আরেকবার রিভাইজ দিয়ে ফেলেন ঘুমাতে যাওয়ার আগে। তাহলে দেখবেন আপনার এটা কি হয়ে যাবে বলেন তো? শেষ হয়ে যাবে। আবেদন করার ক্ষেত্রে ভাই হচ্ছে 2.25 লাগবে। যাদের রেজাল্ট হচ্ছে সিজি হচ্ছে 2.25 আছে তারা সবাই আবেদন করতে পারবেন। রেজাল্টের উপরে কোনো ইফেক্টই পড়বে না। ভাইবা বোর্ডে আপনার রেজাল্ট থাকেই না, হ্যাঁ? ভাইবা বোর্ডের স্যারদের কাছে আপনার রেজাল্ট থাকে না। ভাইবা বোর্ডের স্যাররা আপনার ওই সময়ের মধ্যেই জাস্ট দেখে। রেজাল্ট আপনার 2.25 ও যা, 4.00 ও তাই। এটা নিয়ে কোনো সমস্যা নাই। সরকারি ব্যাংকে রেজাল্ট কোনো ইস্যু না। আরেকটা ইস্যু হচ্ছে যে দেখেন এই পোস্টের ক্ষেত্রে আমি আরেকটা হচ্ছে আমাদের এই ব্যাচেরই আরকি একটা গ্রুপ এড করে রাখছি। আপনারা চাইলে এই গ্রুপটাতে এড হইতে পারেন। দেখেন ব্যাংক জব জিরো টু হিরো ব্যাচ। এইখানে আমরা হচ্ছে যে কি করব বলেন তো? বিভিন্ন সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। যেটা এর আগে আমি পেজে দিছি। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আমি আশা করি যারা আমাদের সাথে আছেন সামনে ৫ মাস ভালো কিছু হবে আপনাদের। আর সবাই ভালো থাকবেন। আর সুজাতা দাস বই লিস্ট আমি বলছি আপনাদের, বই নিয়ে যারা বেশি ব্যস্ত হয়ে গেছেন, বই লিস্ট জিজ্ঞেস করা জিনিসটা আমি আমার পেজে আমি কখনো কোনো বই সাজেস্ট করি না, আপনারা দেখবেন। সমস্যা হচ্ছে ২ টা, বাংলাদেশে ধরেন অসংখ্য বই আছে।
আপনি যদি মনে করেন ফোকাসের একটা বই বলি, এটার অনেক বই পাবেন। আপনি ধরেন বাংলার বই, ইংরেজির বই, এগুলো যদি আমি পেজে বলি, আমার পেজে কিন্তু অনেক মানুষ দেখে, তাই না? অনেক পোস্টে আমি দেখি যে ১ মিলিয়ন, ১.৫ মিলিয়ন করে ভিউ হয়। অন্যান্য লেখকরাও দেখে। আমি প্রত্যেকটা বইকেই সম্মান করি। প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা লেখকই ভালো, প্রত্যেকটা স্যারও ভালো। আমি কারো বিষয়ে কখনো কোনো কিছু বলি না। তো দেখা গেল যে আমি আপনাকে ১ টা ২ টা বই এখানে পাবলিকলি সাজেস্ট করলাম। আমি তো সব বই দেখি নাই বা সব বই পড়ি নাই। যেটা হয়তো আমি যতটুকু পড়ছি বা জানি, সেটা আমি আপনাকে সাজেস্ট করলাম। আবার দেখা যাচ্ছে আমি আপনার হচ্ছে ২ বছর আগের বই পড়ছি। এই ২ বছরের লেখক অনেক আরো আপডেট করে ফেলছে। আমি একটা বইকে খারাপ বললাম, তিনিও দেখছে যে হয়তো আমার বইয়ের মধ্যে এই প্রবলেমগুলা ছিল। তিনি ২ বছর আপডেট করে ফেলছে। তো আমি আপনাকে বললাম যে এই বইটা ভালো, আপনি ওইটাই সমান্তরালে ফলো করলেন। একটা বললাম খারাপ, ওই খারাপটা ওই লেখকের অনেক ক্ষতি করবে, যেটা ভালো করার উনি সর্বোচ্চ চেষ্টা করছে এবং সম্মান পাওয়ার দাবিদার। এই কারণে আমি কোনো বই নিয়ে কোনো মন্তব্য করি না। বাট আমি আমার পেইড ক্লাসে আপনাকে ওভারঅল বই নিয়ে একটা ধারণা দেবো। আমি এটা মনে করি যে সবার জন্য সেম বই পড়তে হবে, জিনিসটা এরকম না। আপনি আপনার নিজের অবস্থান বুঝবেন, তারপরে আপনি সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন। যেমন সব রোগের ওষুধ আর না পাবা প্যারাসিটামল না, তাই না? আপনার রোগ আগে বুঝতে হবে যে আপনি কোন স্টেজে আছেন, আপনি কোন জব পেতে চান, আপনি পরীক্ষার হলে ফ্রিলি কত নাম্বার পেয়ে পাস করতে চান। ফ্রিলিতে এরকম হয়, ধরেন কেউ যদি ৮০ পায় তাহলেও সে ফ্রিলি পাস। আবার ধরেন ২ দিন আগে সিনিয়র অফিসার হয়েছে ৫০ পেয়ে ফ্রিলি পাস করছে। দুইটার কি আলাদা কোনো ফ্যাসিলিটিস আছে? সেম জিনিস কিন্তু এও পাস করছে, এও পাস করছে। এখন আপনাকে রিটেনে গিয়ে বসতে হবে। তো আপনি ৮০ মার্কসের জন্য আলাদা প্রস্তুতি, ৫০ নাম্বারের জন্য আলাদা প্রস্তুতি। আপনি এখন কোন লেভেলে আছেন, কোন লেভেলের প্রস্তুতি নিবেন, এটা নিয়ে আমি সামনের ক্লাসে আপনাদের পেইড ব্যাচের ফার্স্ট ক্লাসে আমি বই নিয়ে কথা বলবো। আপনারা ক্লাসে আমাকে একটু মনে করে দিবেন। ক্লাসের ইয়া তো দিয়ে দিব। কালকে ক্লাস নেব, সমস্যা নাই। কালকে ক্লাস নেব, পেইড গ্রুপে নেব। পেইজে আর হবে না। কালকে আমরা হচ্ছে পেইড গ্রুপে ক্লাস নিব। সেখানে আমরা সব বলবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন। সবার জন্য শুভকামনা। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।